স্যার, একটা রিকোয়েস্ট ছিল। হ্যাঁ বলো। স্যার, কুইজ রেফারেন্স একটু কম স্যার। এখন স্যার একটা কুইজ কি এক্সট্রা নিয়ে যেতে পারে স্যার? আচ্ছা দেখি আজকে ক্লাস শেষ করি। স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। ওকে ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে যে এই যে ম্যাথটা, এই ম্যাথটা পর্যন্ত হচ্ছে কি বি সেকশনে করছি আর কি। এই সেকশনে এর চেয়ে একটা বেশি ম্যাথ করা হয়েছে, তো এই ম্যাথটা থেকে আর কি আমরা আজকে শুরু করব। তো এই ম্যাথটা আর আগের ম্যাথটার পার্থক্য কি? আগের ম্যাথটা হচ্ছে যে এখানে আমরা জাস্ট এই ম্যাথটাতে হচ্ছে একদম সিম্পল একটা আমাদের সেকশন দেওয়া ছিল, একটা লিঙ্ক দেওয়া ছিল, পিন ড্যাট বোথ এন্ডস বলা ছিল। তো আমি মানে বলছিলাম যে কি, যে আমরা চার্টে যে যখন আর এক্স আর আর ওয়াই দেখবো, তখন এই দুইটার মধ্যে যেটা কম আমার সেই ভ্যালুটাই মেনলি হচ্ছে কন্ট্রোল হবে। হ্যাঁ, অর্থাৎ আমার কলামটা ওই এক্সিসের অ্যাবাউটই বাকলিং হবে। এটা আমরা বলছি, আমরা বুঝে ফেলছি। তো আমরা পরে ওটার এল বাই আর মানে যেটা স্লেন্ডারনেস রেশিও, সেটা এল বাই আর ওয়াই করেও দেখছি আর এক্স করেও দেখছি যে আসলে আর ওয়াই তেই বেশি আসে। তখন সেটা আমরা বুঝাইছি যে যে কে এল বাই আর এর ভ্যালু যত বড়, আমার এই এফ ই এর ভ্যালু হবে তত কম। তার কারণ ভগ্নাংশের নিচের পার্টটা যত বেশি, আমার ওভারঅল ভ্যালু আসবে তত কম। তাহলে এফ ই যত কম, এফ সি আর তত কম, এফ সি আর যত কম, আমার নমিনাল ক্যাপাসিটি তত কম। আলটিমেটলি আমার মানে ওইটাই আর কি প্রমাণ হচ্ছে যে উইক অ্যাক্সিসের অ্যাবাউটেই যে বাকলিং হচ্ছে, তার কারণ কি উইক অ্যাক্সিসের ক্যাপাসিটিটা কম। আচ্ছা, তো এখন আমাদের ইচ্ছা হলো কি যে আমরা আমাদের কলামটাকে এত কম লোডে ফেল হতে দিব না। আমরা সেটাকে চাই যে সে ওই স্ট্রং এক্সিসে যতটুকু লোড নিতে পারে আমরা তার কাছাকাছি নেওয়ার ট্রাই করবো, বা তার চেয়ে বেশি যদি সম্ভব হয় তার চেয়ে নেওয়ার ট্রাই করবো। তো সেটা আমরা কিভাবে করতে পারি? সেটা আমরা করতে পারি হচ্ছে একটা ব্রেসিং দেওয়ার মাধ্যমে। হুম ব্রেসিং মানে আসলে কি? ব্রেসিং মানে হচ্ছে এই ম্যাপটাতে আমাদের যে কলামটা ছিল, ধরো এই যে হচ্ছে আমার কলামটা, এই কলামটাতে আমি যখন উপর থেকে লোড দিচ্ছি তখন আমার কলামটা হচ্ছে ঠিক এইভাবে বাকল করতেছে। হ্যাঁ, এখানে বাকল করতেছে। তো এই বাকলিং মানে এইভাবে বাকল করার ফলে ওর যে ইফেক্টিভ যে বাকলিং লেন্থ, আমরা কিন্তু এখানে একটা জিনিস পড়ে আসছিলাম, এই যে এখানে ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর, এই জিনিস আমরা বুঝছিলাম যে আমাদের কি বলে দুইটা সাপোর্টের যে মধ্যবর্তী ডিস্টেন্স, ঠিক আছে, দুইটা সাপোর্টের মধ্যবর্তী ডিস্টেন্স বা সহজ ভাষায় হচ্ছে আমার কি বলে জানি সাপোর্টের ডিফারেন্সের ফলে আমার যে লেন্থ ফ্যাক্টরটা চেঞ্জ হয়, হ্যাঁ, সেটাকে আমরা বলছিলাম যে ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর। অয়লার লোক সে যে সূত্রটা প্রমাণ করছিল, সে হচ্ছে বোথ এন্ডে এরকম পিন বা হিঞ্জ সাপোর্ট ধরে সে সূত্রটা প্রমাণ করছিল। বাট আমাদের এরকম না থাকতে পারে, আমাদের দুই পাশে হিঞ্জ থাকতে পারে, এক পাশে পিন এক পাশে ফিক্স সাপোর্ট থাকতে পারে। তো সেক্ষেত্রে আমাদের ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টরটা কমে যাচ্ছিল। হ্যাঁ, এটা কিন্তু আসলে আলটিমেটলি মানে এটার একটা বৃহৎ একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই যে দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্টকে আমরা বলি হচ্ছে পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার। হ্যাঁ, পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার মানে এখানে যদি আমরা একটা মোমেন্ট ডায়াগ্রাম আঁকতাম, তাহলে এই পয়েন্টে হচ্ছে আমাদের মোমেন্ট গুলো হচ্ছে জিরো হইতো। হ্যাঁ, তো আসলে লেন্থ ফ্যাক্টরের সংজ্ঞাটা হচ্ছে এইটাই, যদি দুইটা পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সারের মধ্যবর্তী ডিসটেন্সটাই হচ্ছে আমাদের ইফেক্টিভ লেন্থ। তো এখন এটা কিন্তু একটা আমাদের এই অঙ্কটাতে হচ্ছে কি, এখন যেটা করবো আর কি, তো আগের অঙ্কটার সাথে এই অঙ্কটা ডিফারেন্সটা কি বলতেছিলাম, যে প্রথম যে অঙ্কটা যেটা আর কি 2 ক্লাসে আমরা করছি, সেই অঙ্কটাতে আমাদের একদম সিম্পল একটা কলাম লোড দিচ্ছি, বাকলিং হচ্ছে। তো তার ফলে এখানে পুরাটা কলামের পুরা লেন্থ অর্থাৎ যে 20 ফিট, এই 20 ফিট জুড়েই হচ্ছে কিন্তু সে বাকলিং হচ্ছিল। এর ফলে আমরা যখন এই যে এই কে এল বাই আর এ যখন এলটা ইউজ করছি, তখন কিন্তু আমরা বিসি ব্যবহার করছি, সেটা আর ওয়াই হোক বা আর এক্স হোক, দুইজনের বেলায় কিন্তু আমরা 20 ফিটই ব্যবহার করছি। কিন্তু এই কলামে আমরা করলাম কি, আমি এই অঙ্কতে বলছি কি আমার পারপাসটা হচ্ছে আমি চাচ্ছি আমার উইক এক্সিসটা যাতে এত কম লোডে ফেল না হয়ে যায়, এত কম লোডে যাতে বাকলিং না হয়, আমি চাচ্ছি সে আরো বেশি লোড দিতে নেয়। এই জন্য এই উইক অ্যাক্সিসকে আরেকটু শক্তি দিতে আমরা একটা ব্রেসিং দিচ্ছি, একটা ব্রেসিং দিব। ব্রেসিং কথার মানে কি? ব্রেসিং কথার মানে হচ্ছে যে ধরো আমার এই হচ্ছে কলামটা, আমি একটা 3D একটা কলাম আঁকা ট্রাই করি। আচ্ছা, ঠিক আছে, এই হচ্ছে ধরো আমার কলামটা, ঠিক আছে। এখন এই কলামের কিন্তু আমরা এক্সিস দিতে পারি, তাই না? ধরো হচ্ছে এইটা হচ্ছে আমাদের একটা এক্সিস, এটা হচ্ছে আরেকটা এক্সিস, আর এই যে এইদিকে চলে যাচ্ছে এটা হচ্ছে আরেকটা এক্সিস, ঠিক আছে।
তো এইটার নাম দাও ধরো জেড এক্সিস, মানে তার যে হাইটের যে এক্সিসটা সেটাকে আমরা বলি হচ্ছে জেড এক্সিস, ঠিক আছে। আর হচ্ছে যে ধরো তার এই যে এইটাকে ধরি আমরা এক্স এক্সিস, আর এইটাকে আমরা ধরি হচ্ছে ওয়াই এক্সিস, ঠিক আছে। ওয়াইটাকে আর এইভাবে টেনে দিই, তাহলে বুঝতে ইজি হবে। এটা হচ্ছে আমার ওয়াই এক্সিস। তাহলে এখন চিন্তা করো, যখন আমি একটা পি লোড দিচ্ছি, আমি হচ্ছে একটা পি লোড এখানে প্লেস করব, আমার এই পি লোড প্লেস করার ফলে আমার কলামটা কিন্তু কিভাবে বাকলিং হবে, এইভাবে বাকলিং হবে, এইভাবে বাকলিং হবে। তা আমরা কিন্তু দেখেই বুঝতেছি যে আমাদের এই বাঁকা শেপটা, আমাদের এই বাঁকা শেপটা কি হইতেছে, অবশ্যই কারোর অ্যাবাউটে ঘুরতেছে। হ্যাঁ, আমরা কিন্তু এখানে এই যে এই 3D ছবিটা কিন্তু দেখে আমরা বুঝতেছি যে আমাদের এই বাঁকা শেপটা কিন্তু এই যে স্ক্রিনের ভিতর দিয়ে যে ঢুকে গেছে আমার ওয়াই এক্সিসটা, আমার কিন্তু সেই ওয়াই এক্সিস এর অ্যাবাউট শেপ ঘুরতেছে। তার মানে এই যে বাকলিংটা আমি দেখতেছি, এটা কিন্তু ওয়াই এক্সিস এর অ্যাবাউটে বাকলিং। এখন আমি যদি কলমটাকে একটু ঘুরাই দিতাম, ঠিক আছে, কলমটাকে একটু ঘুরাই দিতাম বলতে কি, এখন আমি এরকম দিচ্ছি, এখন আমার কলমটা হচ্ছে এরকম, যে এটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস, এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস। মানে চিন্তা করে যে এই মাত্র যে কলামটা করলাম না, সেটাকে ধরো তুমি একটু রোটেট করলে, তো রোটেট করলে তো অবশ্যই ওয়াই এক্সিস এই পাশে চলে আসবে, এক্সটা ওই পাশে চলে যাবে, আর জেড তো জেড এর জায়গায় থাকবে, ঠিক আছে। আচ্ছা, ওকে, এখানে লিখি হচ্ছে, আচ্ছা এইটা এই এই পাশে। ঘোরানোটা আমি বুঝি না এখন। কে বুঝে নেই ঘুরানোটা? স্যার আবু বকর ও বুঝে আচ্ছা, নাই। আবু বকর। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে তুমি কিভাবে চিন্তা করবা বুঝছো, আমি তোমাকে বলি। তোমার তোমার একটা ধরো, তুমি একটা বড় একটা রাবার নিলা, হ্যাঁ, একটা বড় একটা রাবার নিলাম, এই রাবারটাকে তুমি টেবিলের উপর দাঁড়া করায় রাখলে, ঠিক আছে, দাঁড়া করায় রাখলে। তো তুমি ধরো তুমি দোকান থেকে এমন একটা রাবার কিনছো যেটার এক্স ডাইমেনশন আর ওয়াই ডাইমেনশন হচ্ছে আলাদা। নর্মালি আমরা যে রাবার গুলা কিনি অনেকগুলারই হচ্ছে স্কোয়ার থাকে, তো ধরো তুমি এমন একটা কিনছো যেটার এক্সটা আর ওয়াইটা হচ্ছে আলাদা। তো ধরো এটা হচ্ছে তোমার এক্স আর এটা হচ্ছে ওয়াই। এটা কি? এটা হচ্ছে টপ ভিউ, রাবারটাকে যখন তুমি উপর থেকে দেখতেছো, ঠিক আছে, এটা হচ্ছে টপ ভিউ। আর রাবারটাকে যখন তুমি সামনে থেকে দেখবা তখন তো কি এরকম একটা ভ্যালু দেখবে, এরকম একটা চেহারা দেখবে, তাই না? আর রাবারটাকে যখন তুমি 3D দেখবা তখন তুমি এরকম একটা চেহারা দেখবে। ঠিক আছে আবু বকর, আমার ভিউটা কি বোঝা গেছে? ঠিক স্যার আছে, এটা হচ্ছে কি তাহলে আমার, এটা হচ্ছে কি ভিউ, এটা হচ্ছে বলছি টপ, আর এটা হচ্ছে কি ভিউ, এটা হচ্ছে ইলেভেশন। তো তুমি সামনে থেকে দেখতেছো, তো সামনে থেকে যখন তুমি দেখতেছো তখন এই এক্সটাকে দেখতে পারবা, আর যে তার যে হাইটটা জেড এক্সিস সেটাকে দেখতে পারবা। আর যখন তুমি 3D দেখবা তখন তুমি সবকিছুই দেখবা। এখন আমি কিভাবে 3Dটা আসলে কিভাবে দেখতেছি, ধরো এটা হচ্ছে আমার এক্স এক্সিস, আর এই যে এটা কি ছিল, ওয়াই ছিল না, এখন কিন্তু এইটা হবে ওয়াই, ঠিক আছে, এখন কিন্তু এইটা হবে ওয়াই, আর তার হাইট বরাবর তো এটা তো জেড চলেই যাচ্ছে, ঠিক আছে। এখন কি তিনটা ভিউ কি বুঝতে পারছি আমি? একটা ভিউ, তাহলে আরেকটা ভিউ এই পাশে। কোন আমি বলি, এই যে এইটা তো টপ ভিউ, তুমি উপর থেকে দেখতেছো, বুঝছো? তো টপ ভিউতে কি আসে, টপ ভিউতে তার দৈর্ঘ্যটা আসে আর তার প্রস্থটা আসে। আর যখন তুমি সামনে থেকে দেখবা তখন তুমি কি দেখবা, ও একটা ডাইমেনশন দেখবা, এক্স ডাইমেনশন, আর তার হাইট ডাইমেনশন সেটা দেখবা। ও পারপেন্ডিকুলারলি, যে স্ক্রিনের পারপেন্ডিকুলারলি কত গেছে সেটা কি তুমি এলিভেশন ভিউ থেকে বুঝবা? না স্যার। বুঝবা না। কিন্তু তাহলে সেটা বোঝার জন্য আমার কি লাগবে, এই যে 3D ফিগারটা লাগবে, ঠিক আছে। মানে তুমি এখন রাবারটাকে একটু হালকা বাঁকা করো, যদি এরকম বাঁকা করো তখন কি তুমি একসাথে তিনটা ডাইমেনশনই দেখবা না, এই যে এটা আমার এক্স ডাইমেনশন, এটা আমার ওয়াই ডাইমেনশন, আর তার হাইটটা তার জেড ডাইমেনশন, দেখা যাবে? ওকে, তাহলে এই যে মাত্র তুমি যেই যেই ওরিয়েন্টেশনে রাইখে এই তিনটা ডাইমেনশনকে দেখলা, সেটাই সেই ওরিয়েন্টেশনটাই কোনটা, এই যে আমি প্রথমে যে ছবিটা আছে এইটা, এই আমার প্রথমে আঁকা ছবিটাই হচ্ছে তোমার প্রথম ডাইমেনশন। এখন ধরো তুমি এই যে আমি যে মাত্র রাবারটাকে ঘুরাই একভাবে রাখলাম না, তুমি ধরো হালকা আরেকটু ঘুরাইলা, এমন ভাবে ঘুরাইলা যে তোমার এখন ওয়াইটা এই পাশে চলে আসছে আর এক্সটা এই পাশে চলে গেছে, বুঝছো? জাস্ট 90 ডিগ্রি রোটেট করা, বুঝছো? 90 ডিগ্রি রোটেট করলাম, আর কিছু না, এই আর কিছুই না। তো সেম আগের মতোই এখন আমি আবার লোড দিচ্ছি, পি লোড দিচ্ছি, তাহলে এখন আমার বাঁকাটা কিরকম হবে, এভাবে বাঁকবে। তো এখন কিন্তু আমরা দেখেই বুঝতেছি যে আমার এই বাঁকাটা কি, এই যে বাঁকাটার ভিতর দিয়ে এই এক্স এক্সিস চলে যাচ্ছে, তাই না? বাঁকাটার ভিতর দিয়ে, বাঁকাটাকে যদি আমি একটা সার্কেল চিন্তা করি, এই যে একটা সার্কেল চিন্তা করি, এই সার্কেলের ভিতর দিয়ে আমার এই লাইনটা চলে যাচ্ছে, তাহলে কি আমি বলতে পারি না যে আমার এই বাকলিংটা অ্যাবাউট এক্স এক্সিস বাকলিং?
আমি কি বলছিলাম, এগুলো বোঝার জন্য আমরা কি করব, আমরা চিন্তা করব যে কাকে কেন্দ্র করে ঘুরতেছে, এভাবে চিন্তা করব। তাহলে আমি দেখলাম আমার প্রথম বাকলিংটাতে হচ্ছে ওয়াই এক্সিস কে কেন্দ্র করে ঘুরতেছিল, আর আমার সেকেন্ড যে ছবিটা সেটাতে আমরা দেখতেছিলাম আমাদের এক্স এক্সিস কে কেন্দ্র করে ঘুরতেছে। এখন এখন হচ্ছে কি, তুমি যখন লোড দিবা তোমার লোডের ফলে আমাদের কলামটা কিন্তু কি অ্যাবাউট উইক এক্সিস বাকল করে তাড়াতাড়ি ফেল হয়ে যাবে, অর্থাৎ এই যে প্রথম যে ছবিটা, হ্যাঁ প্রথম ছবিটাতে তাড়াতাড়ি ফেল হয়ে যাবে। এখন আমি চাচ্ছি কি যে ও যাতে এত তাড়াতাড়ি ফেল না হয়, ও একটু কম মানে আরো কিছুক্ষণ লোড নিয়ে তারপরে যাতে ফেল হয়। তাহলে এখন আমরা এটা কিভাবে প্রতিহত করতেছি, আমরা এই মাঝ বরাবর একটা বেসিং দিয়ে দিচ্ছি। এই বেসিং দেওয়ার ফলে কি হচ্ছে, এটা একটা কোশ্চেন, যে এই বেসিং দেওয়ার ফলে আসলে কি হচ্ছে। এই বেসিং দেওয়ার ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে একটা ফর্মুলা আমরা শিখছি না, কে এল বাই আর, আমরা একটা ফর্মুলা শিখছি কে এল বাই আর। এখন আমরা দেখছিলাম যে আগের অঙ্কতে কি করছিলাম, যে যার আর যত কম তার কে এল তত বেশি, যার কে এল তত বেশি তার এফই তত কম, তার হচ্ছে কি এফসিআর তত কম, আলটিমেটলি নমিনাল ক্যাপাসিটি কম। তাহলে আমরা যদি এই যে এখানে দেখলাম যে কেএল বাই আর ওয়াইটাও আসছে 79, কেএল বাই আরটা আসছে মাত্র 45, তো কোনোভাবে যদি আমরা এই কেএল বাই আর ওয়াইটাকে 79.5 থেকে যদি 50 করতে পারতাম তাহলে অনেক ভালো হইতো না? কারণ এটা যদি 50 হইতো আলটিমেটলি এখানে ভগ্নাংশের নিচে 50, তাহলে 49.5-এ আমার যত না আমি ভ্যালু পাচ্ছি 50-এর জন্য কিন্তু আমি তার চেয়ে অনেক বেশি ভ্যালু পাবো। তার কারণ কি, ভগ্নাংশের নিচের পার্ট যত কম আমার আলটিমেটলি ওভারঅল ভ্যালু তত বেশি। তাহলে এফই যত বেশি, এফসিআর তত বেশি, আমার নমিনাল ক্যাপাসিটি তত বেশি। তাহলে কিভাবে এই কেএল বাই আরটাকে আমি 79.5 থেকে 50 বানাইতে পারি, মানে সহজ ভাষায় হচ্ছে ভ্যালুটাকে কিভাবে কমানো যায়। এখন আর তো আরই একটা সেকশন যখন তোমাকে ফিক্স করে দিবে, সেই সেকশনের আরে তো তুমি হাত দিতে পারবে না, কারণ ওইটা হচ্ছে একদম যা ভ্যালু এএসসি যা দিতে তাই। কিন্তু তুমি কিন্তু তার লেন্থটাকে কিন্তু তুমি মডিফাই করতে পারবে, কারণ তুমি ওই তোমার যে মেম্বারটাকে কত লেন্থ দিবা সেটা কিন্তু তোমার ডিজাইনের উপর, ঠিক আছে? তাহলে এখন যদি আমরা লেন্থটাকে কোনোভাবে কমাইতে পারি তাহলে কিন্তু আমাদের এখানে আলটিমেটলি কেএল বাই আরটাও কমে যাচ্ছে। তাহলে লেন্থটাকে আসলে কিভাবে কমাইতে পারি সেটা হচ্ছে এই যে মাঝখানে একটা ব্রেসিং দিয়ে দিই। তার কারণ কি, এই ব্রেসিং করে কি এটাও একটা সাপোর্ট হিসেবে কাজ করে, অর্থাৎ এই ব্রেসিং গুলা তোমাকে হরিজন্টালি মুভমেন্ট করতে দিবে, ঠিক আছে? যেমন এই যে এখন যখনই আমি এখানে একটা ব্রেসিং দিলাম, আমার ব্রেসিং দেওয়ার ফলে কিন্তু আমার এই বাকিং শেপটা একটু আগে ছিল কিরকম, একটু আগে ছিল কি, যে আমি মাত্র আমার এখন কারেন্টলি আমাদের ছবিটা দেওয়া, যে একটু আগে মানে ব্রেসিং দেওয়ার আগে সে বাঁকাচ্ছিল হচ্ছে এইভাবে, ঠিক আছে? কিন্তু ব্রেসিং দেওয়ার পরে কিন্তু সে আর এইভাবে বাঁকাইতে পারবে না। তার কারণ কি, যেখানে যেখানে ব্রেসিং আছে ওই পয়েন্টে কিন্তু কি ওকে বাঁকাইতে বাধা দিবে। এই যে বাধা দিচ্ছে, এই বাধা দেওয়ার ফলে ও কিভাবে বাঁকবে, ও এখন হচ্ছে এইভাবে বাঁকবে। এখানে আসে এই পর্যন্ত তাকে থেমে যাইতেই হবে, এখানে এসে তাকে থেমে যাইতেই হবে, থেমে যায় তারপর আবার সে এখান থেকে এভাবে শুরু করবে। সিমিলারলি এই এন্ডেও তাকে এখানে এসে থেমে যাইতেই হবে, কোনো কথা নেই, তারপরে আবার এসে সে বাকিটুকু আবার এখানে ক্যারি করবে, ঠিক আছে? তার ফলে হলো কি, একটু আগে বাকলিং লেন্থ ছিল কি এই উপরের সাপোর্ট, এই যে উপরের সাপোর্ট থেকে নিচের সাপোর্ট, তো এখন কি আমি যে এখানে তো আর একটা সাপোর্ট দিয়ে দিছি, তার ফলে কি এখন কিন্তু আমার লেন্থটা কিন্তু আর এই ফুল লেন্থ হবে না, কি হয়ে যাবে, লেন্থটা এখানে ভাগ হয়ে যাবে। তাহলে কি হলো, লেন্থটা কমে গেল। একটু আগে কি বলছি, যে লেন্থ কমে গেলেই কিন্তু কেএল বাই আরটাকে কমাইতে পারতেছি। তাহলে এই লেন্থ কমায় দেওয়ার জন্যই আমরা হচ্ছে কি করতেছি, এখানে এই ড্রেসিংটা দিচ্ছি, ঠিক আছে? তাহলে মেইন থিওরিটা আমরা বুঝে ফেললাম, এখন অঙ্কটা আমাদের 5 মিনিটেই শেষ হয়ে যাবে। তাহলে এখন হচ্ছে আমরা একটু কোশ্চেনটা পড়ি। কোশ্চেনে কি বলছে, যে ডিটারমাইন দ্য অ্যালোয়েবল compressive load carrying capacity of the column shown in figure, it consists of W 1045 সেকশনটা দিয়ে দিছে, FY 50 দিয়ে দিছে, there are hinge support at top and bottom, hinge support at top and bottom মানে কি, আমার দুই এন্ডেই পিন সাপোর্ট, অর্থাৎ আমার কে এর ভ্যালু হচ্ছে এখানে 1, খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন আমি এখানে পেয়ে গেছি। Also the column has weak direction support at mid height so that lateral deflection is prevented in x direction। এই কথাটাতে হচ্ছে অনেকের কনফিউশন লাগতে পারে, এই কনফিউশনটা যাতে না হয় সেই জন্যই হচ্ছে আমি আগে এক্সপ্লেনেশনটা দিয়ে ফেলছি। এখানে যে একটা কথা বলছে যে অলসো দ্য কলাম হ্যাজ উইক ডিরেকশন সাপোর্ট ব্রেসড, এই কথার মানে কি, মানে হচ্ছে ওই যে আমরা জানি যে আমাদের এখানে দেখো আর এক্স এর ভ্যালু 4.32 আর ওয়াই এর ভ্যালু 2.01, আমি কিন্তু আগেই বলে ফেলছি যে যার আর যত কম সে তত উইক, যার আর যত বেশি সে তত স্ট্রং। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে আমাদের এই সেকশনের জন্য ওয়াই এক্সিস হচ্ছে উইক এক্সিস আর এক্স এক্সিস হচ্ছে স্ট্রং এক্সিস।
তাহলে কি হবে, ওয়াই এক্সিসের অ্যাবাউটে তাড়াতাড়ি বাকেল হয়ে যাবে। তাহলে এই বাকেলটা যাতে তাড়াতাড়ি না হয় এই জন্য আমরা এটাকে দিতেছি একটা সাপোর্ট, একটা বেস দিচ্ছি। এই জন্যই কথাটা বলছি যে উইক ডিরেকশন সাপোর্ট, মানে অ্যাবাউট উইক এক্সিসে যাতে আমার বাকলিংটা আমি কিছুটা প্রিভেন্ট করতে পারি, এই কারণে আমরা হচ্ছে একটা প্রেসিং দিচ্ছি। আর এখানে বলছে যে ইন এক্স ডিরেকশন, এই কথার কারণ কি বলতো? কারণ হচ্ছে এই যে আমার এক্সট্রা যে আছে, এই এক্সট্রা আমার একদম হরিজন্টাল আঁকা ঠিক হয় নাই। এই এক্সট্রা হবে কি বলতো, এক্সট্রা হবে এক্স এক্সিস বরাবর, এইরকম এইভাবে যাবে। যেহেতু আমি 3D ফিকার আঁকছি, আমার সবকিছুই 3D আঁকতে হবে, হ্যাঁ একটু বাঁকা, মানে আমার এক্স এক্সিস কে আমি যেই ভাবে আঁকছি, যেই ওরিয়েন্টেশনে আমার এটা হবে। এই কারণেই কথাটা বলছি যে ইন এক্স ডিরেকশন, হ্যাঁ, সো দ্যাট ল্যাটারাল ডিফ্লেকশন ইজ প্রিভেন্টেড ইন এক্স ডিরেকশন। মানে কি বলতো, ধরো হচ্ছে যে তুমি যদি এই যে এটাকে একটু মেজার যদি করতে চাও, হ্যাঁ, তুমি মানতে চাচ্ছ যে এই ডেল্টা কত, তাহলে একটু দেখো তো এই যে আমি দাগটা দিছি না, মানে আমার ডিফ্লেকশন কতটুকু হয়েছে, এই দাগটা দেখো তো কোন এক্সিসের প্যারালাল, এক্স এক্সিসের প্যারালাল না। এই জন্যই কথাটা বলছে যে সো দ্যাট ল্যাটারাল ডিফ্লেকশন ইজ প্রিভেন্টেড ইন এক্স ডিরেকশন, ঠিক আছে। তো এটা নিয়ে আসলে তো মাথা ঘামানোর কারণ নেই, জাস্ট হচ্ছে মনে রাখবা যে আমাদের উইক ডিরেকশন সাপোর্ট, এই কথা মানে হচ্ছে যে অ্যাবাউট উইক এক্সিসে আমাদের বাকলিংটা যাতে আমি প্রিভেন্ট করতে পারি, এই জন্য আমি এটা বাকটা প্রেসিং দিচ্ছি। আচ্ছা, তো এরপরে আমি হচ্ছে এই যে ছবিটা দুইটা দিকে থাকি, তোমাদের পরীক্ষায় কি দেওয়া থাকবে? তোমাদের পরীক্ষায় সেম এই ছবিটাই দেওয়া থাকবে, জাস্ট হচ্ছে এই যে ডট ডট আকারে যে বাকলিং শেপটা দেখতেছো না, এইটা দেওয়া থাকবে। তোমাকে এটাও দেওয়া থাকবে, এটাও দেওয়া থাকবে, এই কলামও দেওয়া থাকবে, এই কলামও দেওয়া থাকবে, সব ডাইমেনশন দেওয়া থাকবে, কিন্তু এই যে এই ডট ডট যে বাকলিং শেপ এটা দেওয়া থাকবে না, এইটাই আর কি। ঠিক আছে, তার কারণ হচ্ছে এটা দিলে তুমি বুঝিয়ে ফেললা যে আসলে, হ্যাঁ বলো। স্যার স্যার কে এর যদি মান কি? ওয়াই, একজন একজন। স্যার বলছে যে কে এর মান কি দেওয়া থাকবে নাকি এটা মেমোরি করে দিতে হবে? না, কে এর মান হচ্ছে তোমাকে বুঝতে হবে, মনে রাখতে হবে। হ্যাঁ, এখানে তো আমরা মাত্র তিনটাই জানছি যে বোথ এন্ড পিন হলে কি, বোথ এন্ড যদি পিন সাপোর্ট তাহলে কে এর ভ্যালু হচ্ছে কত, 1। এক পাশে যদি ফিক্স আর এক পাশে যদি হিঞ্জ হয় তাহলে কে এর ভ্যালু 0.8, আর যদি দুই পাশেই ফিক্স হয় তাহলে 0.65। এটা একটু তোমাকে মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে হবে। হ্যাঁ হ্যাঁ, তিনটা মনে রাখলেই হবে, বেশি লাগবে না। স্যার আমি আচ্ছা, বলছিলাম স্যার এখানে যদি ওয়াই ডিরেকশন অথবা জেড ডিরেকশন থাকতো, কি ওয়াই ডিরেকশন বা জেড ডিরেকশন থাকতো? স্যার যে ডিফ্লেকশন ইজ প্রিভেন্টেড ইন ওয়াই ডিরেকশন অথবা জেড ডিরেকশন। আচ্ছা, জেড ডিরেকশন তো হবে না, তার কারণ জেডটা কি, জেডটা হচ্ছে তার হাইট বরাবর, বুঝছো, তার হাইট বরাবর কি কোনো কিছু তুমি বাঁকাইতে পারবা? তার ক্রস সেকশনাল দুইটা এক্সিস অ্যাবাউটে তুমি বাঁকাইতে পারবা। আচ্ছা, তুমি যেটা বলছো সেটা হচ্ছে, সেটা আমরা এই যে তুমি বলছো যে ডিফ্লেকশন ইজ প্রিভেন্টেড ইন ওয়াই ডিরেকশন, ঠিক আছে। ওয়াই ডিরেকশনে ডিফ্লেকশন প্রিভেন্ট করতে হলে তার মানে কি বুঝাইতেছে আমাকে, আমাদের কখনো যদি এরকম কোনো সেকশন পাই যেটাতে আর এক্স এর ভ্যালুটা কম আর ওয়াই এর ভ্যালুটা বেশি, তাহলে এই ক্ষেত্রে কি, এইসব ক্ষেত্রে আমাদের এক্স এক্সিস হচ্ছে উইক এক্সিস। তার মানে কি, এক্স এক্সিস এর অ্যাবাউটে তাড়াতাড়ি বাকেল হয়ে যাবে। তখন আমার কি হবে, তখন আমার কথাটা হবে ডিফ্লেকশন ইজ প্রিভেন্টেড ইন ওয়াই ডিরেকশন, বুঝছো? ওকে, নরমালি আমাদের ম্যাক্সিমাম সব সেকশনই আসলে ওয়াইটাই স্যার হচ্ছে উইক এক্সিস। তো কখনো যদি এরকম থাকে তাহলে তুমি উল্টাটা চিন্তা করবে আর কি, যে আমাদের এক্স এক্সিস এর অ্যাবাউটে বাকলিং হচ্ছে, তো সেই বাকলিংটাকে আমরা প্রিভেন্ট করতে চাচ্ছি। হ্যাঁ বলো, কে জানে আবার ইয়ে করছে। হচ্ছে উইক ডিরেকশন বরাবর হচ্ছে বাকল হবে। উইক ডিরেকশন আর অ্যাবাউট কেন্দ্র করে। জি স্যার, হুম, জি স্যার, উইক ডিরেকশন তো এখানে আমার হচ্ছে ওয়াই এক্সিস, ওয়াই ওয়াই এক্সিস এক্সিস, এর হ্যাঁ অ্যাবাউট হচ্ছে বাকল করবে, আগে হচ্ছে বাকল করবে ওয়াই এক্সিস বরাবর। হ্যাঁ, আর আগে হচ্ছে বাকি আমার হয়ে ফেল হয়ে প্রিভেন্ট যাবে, হ্যাঁ। করতেছে হচ্ছে এক্স ডিরেকশন বরাবর। সেটা প্রিভেন্ট করতেছে বলতে কি, তুমি একটা বাধা দিচ্ছ, এই যে একটা এরকম একটা ধরো তুমি একটা একটা সাপোর্ট দিচ্ছ আর কি, এগুলাকে আছে এই যে এখানে দেখছো এভাবে করে একটা পিন সাপোর্ট দিয়ে তুমি এখানে আটকায় দিচ্ছ, এই যে এখানে যে তুমি আটকায় দিচ্ছ, বুঝছো? তো এখন এই যে আটকানোটা দিলো, তো তুমি দেখো তো তুমি যে আটকাচ্ছ না, এই যে তুমি দেখো আটকাই দিলা, আর তুমি যদি না আটকাইতা তাহলে ও একটু আগে বাকলিং করতেছিল কিভাবে, এরকম না। ধরো আমি আবার আঁকি, আমি ফিগারটা ফ্রেশ করে একটু এখানে আরেকবার আঁকি। ধরো এই যে আমার 3D কলামটা হচ্ছে এরকম, ঠিক আছে। তাহলে একটু দেখো তো এটাকে আবার আমি আবার এক্সিসটাকে দেই, এই যে এইটা হচ্ছে আমার এক্স এক্সিস, আর এই যে এটা হচ্ছে আমার ওয়াই এক্সিস।
তাহলে ও যখন একটু আগে বাকল হচ্ছিল ও ঠিক এইভাবে বাকল হচ্ছিল না, ঠিক আছে? ও তো এইভাবে বাকল হচ্ছিল। এখন যদি তুমি ওর 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 অ্যাকচুয়াল শেপ হচ্ছে স্ট্রেইট, এরকম স্ট্রেইট হচ্ছে ওর অ্যাকচুয়াল শেপ, কিন্তু এখন হচ্ছে ও বাঁকায় গেছে, ডিফ্লেকশন হয়েছে। তাহলে এই ডিফ্লেকশনটা কোন এক্সিস বরাবর হয়েছে? এক্স এক্সিস বরাবর হয়েছে না? দেখো তো। জি স্যার, এক্স অ্যাক্সিস এইটাই বরাবর। এইটাই এটাই বলছে যে ডিফ্লেকশন ইজ প্রিভেন্টেড ইন এক্স ডিরেকশন, যে এই ডিফ্লেকশনটাকে আমি প্রিভেন্ট করতে যাচ্ছি। যার ফলে দেখছো এই যে এই ব্রেসিং এর পয়েন্টটা দেখছো, ও কিন্তু ওকে জায়গায় থাকতে হইতেছে, ও কিন্তু ডাইনাবামে কোথাও নড়তে পারতেছে না, বুঝছো? এটাই আর কি আমাদের উদ্দেশ্য। তো এটা করার ফলে কি করতে পারতেছে, আমরা আমাদের লেনটাকে স্যার কমাই ফেলতে পারতেছি। লেন স্যার কমাইলে ওই যে কেএল বাই আর কমবে, আলটিমেটলি আমার ক্যাপাসিটিটা বাড়বে। ঠিক আছে, ক্লিয়ার? স্যার এখানে এক্স ডিরেকশন বরাবর হচ্ছে আমরা মানে ব্রেসিং করার উদ্দেশ্য হচ্ছে যাতে এক্স ডিরেকশন বরাবরও ডিফ্লেক্ট না করতে পারে। হ্যাঁ 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 হ্যাঁ, এটাই। স্যার তাইলে হচ্ছে কি ওয়াই ডিরেকশন বরাবর ডিফ্লেক্ট করবে? ওয়াই ডিরেকশন অ্যাবাউটে না না, তোমাকে হচ্ছে দুইটা এক্সিসকে সেপারেট চিন্তা করতে হবে। যে হ্যাঁ, যখন হচ্ছে তোমার ওয়াই এক্সিস এর অ্যাবাউটে বাকলিং হচ্ছে, এটা একটা কেস, ঠিক আছে? আরেকটা হচ্ছে যখন এক্স এক্সিস এর অ্যাবাউটে বাকলিং হচ্ছে, সেটা হচ্ছে আরেকটা কেস, ঠিক আছে? যখন এক্স এক্সিস এর অ্যাবাউটে বাকলিং হচ্ছে তখন তুমি যেটা বলছো সেটাই, যে এই যে ওয়াই এক্সিস বরাবর ডিফ্লেকশন হচ্ছে, এই যে দেখছো এটা কিন্তু আমার ওয়াই এক্সিস, দেখছো এটা কিন্তু আমার ওয়াই এক্সিস, বুঝছো? দুইটা হচ্ছে দুইটা সেপারেট কেস। আমরা হচ্ছে প্রথম কেসটা নিয়ে আলোচনা করতেছি, যে যেখানে আমাদের ওয়াই এক্সিসটা হচ্ছে উইক এক্সিস, অবশ্যই এটার অ্যাবাউটে তাড়াতাড়ি বাকিং হয়ে ফেল হয়ে যাবে। আমি চাচ্ছি আর একটু বেশিক্ষণ যাতে নিতে পারে, তো এই কারণে করলাম কি, ওকে মাঝখান দিয়ে আটকাই দিলাম। মাঝখান দিয়ে আটকাই দেওয়ার ফলে কি হইতেছে, এই পয়েন্ট গুলাতে কি ও আর মুভমেন্ট করতে পারতেছে না, বুঝা গেছে? আর অন্য যে এক্সিসটা, অন্য যে কেসটা, যেটাতে হচ্ছে কি অ্যাবাউট এক্স এক্সিস, এই যে এক্স এক্সিস, অ্যাবাউট এক্স এক্সিস যে ও ঘুরতেছে, সেই ক্ষেত্রে কিন্তু কি আমাকে কোনো ধরনের বেসিং দেওয়ার কথা বলা হয়নি। তার কারণ কি? কারণ ওর আর এর ভ্যালুটা বেশি, ও স্বাভাবিকভাবে অনেক বেশি লোড নিতে পারবে, ওকে আর আমার আলাদা করে কোনো সাপোর্ট দেওয়ার দরকার নেই। বুঝা গেছে আমার কথা এখন এক্সপ্লেনেশন? জি জি স্যার। স্যার, বুঝতে পারছি। কিন্তু স্যার এখানে এক্স ডিরেকশন আর ওয়াই ডিরেকশন হচ্ছে চেঞ্জ হচ্ছে কেন স্যার? চেঞ্জ হচ্ছে না, ঠিক চেঞ্জ হচ্ছে না। আমি আমি হচ্ছে কি বুঝাচ্ছি, ওই যে আমি একটা রাবারের এক্সাম্পলটা যে একটু আগে দিয়েছিলাম ওকে, বুঝছো? কারণ তুমি যখন রাবারের উপরে লোড চাপাবা, ঠিক আছে? তো আমি কিন্তু ক্লাসে আগের দিন হচ্ছে একটা কি বলে প্লাস্টিকের স্কেল দিয়ে দেখাইছিলাম, প্লাস্টিকের স্কেল আর হচ্ছে মার্কার দিয়ে কিন্তু আমি এক্সিসটাকে ঘুরাই ঘুরাই দেখাইছিলাম, মনে আছে? যে আমার কিন্তু এক্স এর অ্যাবাউটেও বাকল হইতে পারে, ওয়াই এর অ্যাবাউটেও বাকল হইতে পারে, তোমার কি মনে আছে? জি স্যার। আচ্ছা, আমাদের ওই তাহলে আমাদের হচ্ছে যে তুমি যে বললা যে আমাদের চেঞ্জ হচ্ছে কেন, চেঞ্জ হচ্ছে বলতে কি, আমাদের চেঞ্জ হচ্ছে না, আমরা দুইটা কেসই কনসিডার করতেছি, বুঝছো? চেঞ্জ হচ্ছে না, আমরা একবার কনসিডার করতেছি যে অ্যাবাউট ওয়াই বাকলিং হচ্ছে, আরেকবার কনসিডার করতেছি অ্যাবাউট এক্স বাকলিং হচ্ছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমরা তো মানে ম্যাথ করে বের করার আগে বলতে পারবো না যে তার কোন এক্সিসের অ্যাবাউটে ক্যাপাসিটি কম এবং কোন এক্সিসের অ্যাবাউটে সে আগে ফেল হবে, ঠিক আছে? তো এই কারণে আমরা দুইজনকে আলাদা আলাদা করে কনসিডার করতেছি, একটার মধ্যে আরেকটা আসতেছে না, ঠিক আছে? বুঝতে পারছি, কিন্তু এখানে তো স্যার আমরা জানি যে আমাদের উইক এক্সিসটা কোনটা। হ্যাঁ, তুমি জানো উইক এক্সিসটা কোনটা, কিন্তু এখন তো কিন্তু কি করছো তুমি, দেখো তো, তুমি কিন্তু এখন উইক এক্সিসটাকে কিন্তু একটু শক্তিশালী করে দিচ্ছ। এই যে ব্রেসিংটা দিছো না, এই ব্রেসিংটা দেওয়ার ফলে কি হয়েছে, ওই যে ওর ইফেক্টিভ যে লেন্থটা কমে গেছে। লেন্থটা কমে যাওয়ার ফলে ওই যে দেখালাম না আমাদের যে মেইন সূত্রটা কে এল বাই আর, এই কে এল বাই আর এ এলটা যদি কম আসে, আলটিমেটলি কে এল বাই আরটাও কি কম হবে না? জি কে স্যার। এল বাই আরটা যদি কম হয়, ওর কিন্তু কি এফ ইটা বেশি হবে, এফ ই যদি বেশি হয় এফ সি আরটা বেশি হবে, এফ সি আরটা যদি বেশি হয় আলটিমেটলি কিন্তু নমিনাল ক্যাপাসিটিও বেশি হবে। এখন এই যে নমিনাল ক্যাপাসিটি যে তোমার এক্স এক্সিস এর অ্যাবাউটে মানে স্ট্রং এক্সিস যেটা, সেটার চেয়েও যে বেশি হয়ে যায় না, এটা কি তুমি মুখস্থ বলে দিতে পারবা? তুমি কিন্তু বলে দিতে পারবা না। না স্যার। তোমার আগের অঙ্কে কিন্তু আমি আর এক্স এক্সিসটাকে কনসিডার করে আগাই না, কারণ এখানে যেহেতু কোনো কিছু নাই, আর এর ভ্যালু ওয়াই এক্সিসে কম, ওই এক্সিসে ফেল হবে, আমি ওই এক্সিসের জন্য ক্যাপাসিটি বের করে শেষ করে দিচ্ছি। কিন্তু এখানে তো আমি একটা ব্রেসিং দিছি, আমি তো এখানে ওর ক্যাপাসিটিটাকে বাড়াইছি, ওর শক্তিটাকে বাড়াইছি, মানে এই শক্তিটা যে অন্য এক্সিসকে ক্রস করে যায় না, ওটাকে তো আমাকে তো চেক করে বলতে হবে, তাই না? স্যার বুঝছি? বুঝতে পারছি এবার। ঠিক আছে, তাহলে এখন আমরা অঙ্কটা জি আগে। স্যার। তাহলে এই জন্যই কথাটা বলছে যে দেখো, পসিবিলিটি অফ বাকলিং ইন বোথ এক্স এন্ড ওয়াই ডিরেকশনস টু বি চেকড, ঠিক আছে? দুইটাতে আমাকে দেখতে হবে। তো প্রথমে তারা করছে কি, যে ওই যে অ্যাবাউট এক্স এক্সিস মানে স্ট্রং এক্সিস, যেটা স্ট্রং এক্সিসটা নিয়ে চিন্তা করতেছে। তো আমাদের স্ট্রং এক্সিস বাকলিং হচ্ছে এই যে এইটা,
ঠিক আছে, ডান পাশের যে ছবিটা। তো ডান পাশের ছবিটা কি, আমরা ক্রস সেকশন, আমরা হচ্ছে এইটা যে ভিউটা, এই ভিউটা হচ্ছে আমাদের কি ভিউ, এটা হচ্ছে আমাদের টপ ভিউ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টপ ভিউ। তুমি এইভাবে চিন্তা করো, সবাই মনে মনে ভিজুয়ালাইজ করো যে আমাদের একটা আই মানে ডাব্লিউ শেপকে আমরা ঠিক এইভাবে প্লেস করছি। তো সেই প্লেসমেন্টে আমাদের এইটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস আর এইটা হচ্ছে আমাদের এক্স এক্সিস। এখন তারপরে ভিউটা কি চিন্তা করবা, যে এখন এটাকে তুমি সামনে থেকে দেখছো। তো সামনে থেকে দেখলে স্বাভাবিকভাবেই আমরা ওয়াই এক্সিসটাকে আবারও দেখতে পারবো এবং তার হাইট যেটা জেড এক্সিস সেটাকে দেখতে পারবো। কিন্তু স্ক্রিনের ভিতর দিয়ে যে এক্সটা চলে গেছে, মানে যার অ্যাবাউটে আর কি আমার মেইন বাকলিংটা হচ্ছে, আমি কিন্তু সেটাকে দেখতে পারবো না। ঠিক আছে, কিন্তু আমি তো আমাদের অলরেডি আমাদের কি বলে আমাদের নলেজে আমরা বুঝে ফেলছি যে যার স্ক্রিনের ভিতর দিয়ে যে এক্সিসটা চলে যায়, আমাদের বাকলিংটা বা কেন্দ্র করে ঘোরাটা, সেটা হচ্ছে কি ওই এক্সিসের অ্যাবাউটই হয়। আচ্ছা, তাহলে আমরা এখন প্রথম এই ছবির জন্য আমরা বুঝতে পারলাম আমাদের ঘোরাটা হচ্ছে এক্স এক্সিসের অ্যাবাউটে, এবং আমরা আগের আর এর ভ্যালু থেকে জানি যে আমাদের এক্স হচ্ছে স্ট্রং এক্সিস, সুতরাং এইটাকে আমরা নাম দিতেছি হচ্ছে স্ট্রং এক্সিস বাকলিং। ঠিক আছে, ওকে। তাহলে এখন হচ্ছে আমরা যদি ম্যাথটা নিয়ে আগাই, আমাদের কে এর ভ্যালু তো আগে আমরা বুঝি, কে এর ভ্যালু হচ্ছে 1, এবং হচ্ছে এখানে দেখো এখানে কিন্তু কি বলছি, যেহেতু আমাদের স্ট্রং এক্সিস বাকলিং, এখানে আমাদের কোনো সাপোর্ট ড্রেসিং টেসিং কিছু দেওয়ার দরকার পড়ে নাই। যার ফলে এই যে এখানে ছবি যে ডট ডট যে শেপটা, এই ডট ডট শেপটা কি তার বাকল শেপ। হ্যাঁ, মানে বাকলিং হয়ে তার শেপটা কিরকম হবে সেই শেপটা তারা বুঝাচ্ছে। এখন এই শেপটা কিন্তু একদম থ্রু আউট ফুল লেন্থ, অর্থাৎ এই সাপোর্ট থেকে এই সাপোর্ট পুরা লেন্থ জুড়েই কিন্তু কি এই বাকলিংটা হয়ে থাকে। এই কারণে ফুল যে লেন্থটা, মানে এই যে 13 দুগুণে 26, ওর পুরো লেন্থ কত দেখছো কলামে, 13 প্লাস 13 26, তাহলে এই 26 ইন্টু 12 312 ইঞ্চি। আমরা এই জন্য পুরো 312টাকেই নিচ্ছি। 312 ডিভাইডেড বাই ওর আর এক্স কত 4.32, তাহলে এই যে 4.32, তাহলে আমার ভ্যালু বের করে আসলে 72.2। ঠিক আছে, তো তারপরে আমরা হচ্ছে কি করতেছি, আমাদের হচ্ছে সিসিটাও আগে কিন্তু বের করে রাখছি, বের করলাম, দেখো যে 4.71, এটা তোমরা আগেই করে ফেলবো, সমস্যা নাই। তো 4.71 রুট ওভার ই বাই এফ ওয়াই, সেটা ভ্যালুটা আসতেছে 113.43। তাহলে আমাদের কে এল বাই আর কিন্তু কি আমার সিসির চেয়ে ছোট আছে, সুতরাং আমার বাকলিংটা কি বাকলিং, আমার বাকলিংটা কিন্তু কি ইনইলাস্টিক বাকলিং। ঠিক আছে, তো ইনইলাস্টিক বাকলিং এর ফর্মুলা আমরা জানি, এফ সি আর ইজ ইকুয়ালস টু 0.658 হোল মানে পাওয়ার হচ্ছে এফ ওয়াই বাই এফ ই ইন্টু এফ ওয়াই। তাহলে আমাদের এফ ইটা একটু বের করা লাগবে। আমাদের এফ ইটা কিন্তু এখানে কি এফ ই এক্স, যেহেতু এক্স এর অ্যাবাউটে বাকলিং লিখতেছি, তো কিছুই না, জাস্ট পাই স্কয়ার ই লিখলাম ডিভাইডেড বাই মাত্র যে কে এল বাই আর এক্স টা বের করে আসলাম 72.22, সেটা এখানে বসাই দিলাম। তো ক্যালকুলেশন করলাম, আসলো 54.82। এই 54.82 এই ফর্মুলাতে নিয়ে আসলাম, নিয়ে এসে আমাদের এফসিআর টা বের করলাম, আসলো 34.13। তো সেটাকে আবার হচ্ছে কি তার গ্রস এরিয়া দিয়ে গুণ দিতে হবে। তো গ্রস এরিয়াটা তোমরা কি ওই যে 4 থেকে পেয়ে যাবা, সেটা হচ্ছে কত 13.3। 13.3 আমি গুণ দিলাম, আমাদের ক্যাপাসিটি আসলো কত 454 কি। তাহলে এই ক্যাপাসিটিটা কি, এই ক্যাপাসিটিটা হচ্ছে অ্যাবাউট এক্স এক্সিস বা স্ট্রং এক্সিস অ্যাবাউটে যেই ক্যাপাসিটিটা পাচ্ছি, মানে এক্স এক্সিস এর অ্যাবাউটে বাকল হয়ে ফেল হয়ে যাওয়ার আগে সে 454 কি পর্যন্ত নিতে পারবে। নমিনাল, ডিজাইন না, এটাকে আবার ডিজাইন করতে হবে। নমিনালটা পাইলাম 454, শেষ। অ্যাবাউট এক্স বা অ্যাবাউট স্ট্রং এক্সিস আমাদের কমপ্লিট। এবার আমরা আসবো অ্যাবাউট ওয়াই এক্সিস অর উইক এক্সিস। এখন আমি কিন্তু একটু আগে অনেকক্ষণ ধরে বুঝাইছি যে আমাদের এখানে একটা ব্রেসিং দেওয়ার ফলে কিন্তু ওর লেন্থটা কমে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে এই প্রথম ছবিটা হচ্ছে আমাদের অ্যাবাউট ওয়াই এক্সিস বাকি। তাহলে আগের মতোই এটা হচ্ছে আমাদের টপ ভিউ। মনে মনে চিন্তা করো যে একটা আইকে তুমি এভাবে রাখছো টেবিলের উপরে, তারপরে একটা চিন্তা করো যে এটাকে তুমি সামনে থেকে যদি দেখো তাহলে কিরকম দেখলা ভালো। খুব স্বাভাবিকভাবে আমাদের এটা এক্স এটা ওয়াই, তাহলে আমরা যখন সামনে থেকে দেখবো তখন এক্সটাকে দেখবো আর জেডটাকে দেখবো, ওয়াইটাকে কিন্তু দেখবো না, কারণ কি ওয়াইটা আমার স্ক্রিনের ভিতরে দিকে চলে গেছে, এবং আমরা জানি স্ক্রিনের ভিতর দিয়ে যে চলে যায় তার অ্যাবাউটেই আমার জিনিসটা ঘুরে। তো ভালো কথা, তাই যেহেতু মাঝ বরাবর একটা বাকলিং দিয়ে দিছি, তার ফলে কি এই পয়েন্টে ও কোনো ধরনের কোনো মুভমেন্ট করতে পারবে না, এখানে ওকে থেমে যাইতেই হবে, তারপরে আবার সেইভাবে মুভ করতেছে। তাহলে এই যে তাহলে এখন তার লেন্থটা কত দাঁড়াচ্ছে বলতো, মানে কতটুকু লেন্থ জুড়ে সে বাকলিং করতেছে, সে কিন্তু জাস্ট 13 ফিট জুড়ে কিন্তু সে বাকলিং করতেছে, কারণ এইটা একটা আলাদা বাকল শেপ, এইটা একটা আলাদা বাকল শেপ। আমাদের কিন্তু দুইটাকে কখনোই জোড়া লাগানো যাবে না, আমাদেরকে একটা নিয়ে শুধু চিন্তা করতে হবে, একটা। এই কারণে এখন এখানে আমার লেন্থটা হচ্ছে কত ফিট, 13 ফিট। ঠিক আছে, মানে 26-এর হাফ আর কি। এই কারণে আমরা লিখছিলাম যে 0.5 ইন্টু 312 ডিভাইডেড বাই আর ওয়াইটা কত 2.01, তাহলে আর ওয়াই হচ্ছে 2.01, তাহলে আমি তার কে এল বাই আর ওয়াইটা পেয়ে গেলাম 77.61। ঠিক আছে,
77.61 আমাদের এফসি সরি সিসি আগে বের করা আছে 113.43 আবারও আমার কি আমার হচ্ছে কেএল বাই আর ওয়াই হচ্ছে সিসির চেয়ে ছোট সুতরাং এটাও আমার বাকলিংটা কি ইনইলাস্টিক বাকলিং তো এফ ইটা বের করে নিলাম এফ ই ওয়াই আগের মতোই পাই স্কয়ার ই আর কেএল বাই আর টা যে পাইলাম সেটা এখানে বসাই দিলাম তাহলে আমাদের এফ ই ওয়াইটা আসতেছে 47.47 সেখান থেকে এফ সি আর টা বের করলাম আসলো 32.17 সেখান থেকে নমিনাল ক্যাপাসিটি বের করলাম জাস্ট এই গুণ করে দিলাম 427 দেখছো ক্যাপাসিটিটা কিন্তু মানে অ্যাবাউট এক্স যেটা স্ট্রং এক্সিস এর ক্রস করতে না পারলেও কিন্তু কি যথেষ্ট কাছাকাছি কিন্তু গেছে ঠিক আছে 427 আর 454 যদি তুমি এই ব্রেসিংটা না দিতা তাহলে কিন্তু ওর লেন্থটাকে তুমি হাফ করতে পারতে না আসলে তোমার কি করা লাগবে এই হাফটা হইতো না তোমার কি আলটিমেটলি এই কেএল বাই আর এর ভ্যালুটা অনেক বেশি আসতো এটা বেশি আসা মানে কি তোমার এফ এর ভ্যালুটা অনেক কম আসতো যার ফলে তোমার এফ সি আর এর ভ্যালুটাও কম আসতো তোমার সহজ ভাষায় তোমার নমিনাল স্ট্রেক ক্যাপাসিটি হচ্ছে কি হতো এটার হাফ হতো ঠিক আছে তাহলে কিন্তু অনেক কম লোডেই কিন্তু আমার কলমটা ফেল হয়ে যেত তাহলে আমরা কিন্তু এখানে খুব ভালো একটা ইমপ্রুভমেন্ট করতে পারলাম ওর স্ট্রেংথ ঠিক আছে আলটিমেটলি অ্যাবাউট ওয়াইতেই ফেল হবে কিন্তু ফেল হওয়ার আগেও সে অনেক বেশি লোড নিতে পারে তো যাই হোক যেটা কম সেটাই তো আমার রিপোর্ট করতে হবে বলো বলো স্যার ফিগারের মধ্যে আগের পেজে একটু যান স্যার আপনি যে দুটো ফিগার রাখছেন না 3D ডাইমেনশনে এখানে তো এক্স এক্সিস ওয়াই এক্সিস আপনি শুধু মানে ডিরেকশন চেঞ্জ করে দিয়েছেন কিন্তু বাকি সব ফিগার তো সেমই থাকতেছে তাহলে কি সবসময় এরকমই হবে না 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 আমি কিন্তু ব্যাক বুঝেছি যে তুমি হচ্ছে যে ওই রকম মানে এরকম চতুর্ভুজ আকৃতি একটু হাইট আছে এরকম একটা অবজেক্ট তুমি নাও যেমন আমি একটা রাবার দিয়ে চিন্তা করতে বলছি কি যেমন ভাবে চিন্তা করো যে যার এক্স ডাইমেনশনটা একটু না বড় না স্যার এই যেমন আপনি ডান পাশের ফিগারে যেদিকে এক্স এক্সিস দিলেন আর বাম পাশেরটা ওই দিকেই কিন্তু ওয়াই দিছেন তো এটা শুধু আমার ফিগার তো সেমই মানে বাকি কিন্তু তো সেম ভাবেই হইতেছে শুধু এক্স আর ওয়াইটা চেঞ্জ হইতেছে আচ্ছা বুঝতে পারছি তোমার কোশ্চেনটা কিন্তু তুমি কি দেখছো যে আমার এখানে দুইটা ছবিতে দুই এক্সিস এর অ্যাবাউটে বাকলিং হচ্ছে এক্সিস শুধু চেঞ্জ করতেছে কিন্তু ফিগার তো আমার সেমই বাকি কিন্তু আমার সেমই আচ্ছা আমি যেটা বলতে চাচ্ছি তুমি আরেকবার একটু শোনো তুমি এবার আমি আচ্ছা ফিগারটা সেম তোমার মনে হচ্ছে তার কারণ হচ্ছে আমার এক্স ডিরেকশন আর ওয়াই ডিরেকশনটা আমি সেম আছে হ্যাঁ এই জন্য তোমার কাছে এই জন্য আমি বলতে নিছিলাম যে তুমি এমন একটা অবজেক্ট নিবা যার এক্স ডিরেকশনটা ধরো একটু বড় হ্যাঁ ধরো এক্স ডিরেকশনটা হচ্ছে 10 ওয়াই ডিরেকশনটা হচ্ছে ধরো 6 ঠিক আছে তাহলে আমার প্রথম ফিগারটা ধরো আমি আচ্ছা আমি এগুলাকে আরেকবার আঁকি তাহলে তোমার জন্য clear হবে। আমাদের কি ডিরেকশন গুলো দেওয়া থাকবে যে উপরের যে ছবিগুলো দেওয়া মানে এক্স আমি ডিরেকশন সব ছবি দেওয়া থাকবে সব ছবি দেওয়া থাকবে খালি বাকল যে ডট ডট লাইনটা দেখতেছো এটা দেওয়া থাকবে বাদ বাকি সবই দেওয়া থাকবে কিন্তু এটা তো তোমার ডাব্লিউ শেপ তো তোমার আসলে রেক্টেঙ্গুলার বডি না সেজন্য তোমাকে কিন্তু এক্সিস দিয়ে ভালো মতো জিনিসটা বুঝতে হবে আচ্ছা দেখো আমি সহজ করে আমাদের বুঝাই হ্যাঁ এটা তো এইভাবে আসছে যে বাকলিংটা আমি এই এর উল্টা ভাবে আসা কি সম্ভব এখানে কি উল্টা পাল্টে আসা সম্ভব এটা যেমন এই যে ওয়াই ডিরেকশনে এইভাবেই বাকলিংটা আসছে আমি এইভাবে এর ঠিক উল্টা পিঠ দিয়ে ও আচ্ছা আচ্ছা এইভাবে 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 যেটা আমি আছি এরকম এরকম এভাবে আসা তো নরমাল আসতেই পারে আসতে পারে তো একভাবে যে কোনো একভাবে ঘুরতেই পারে ওটা তো আমরা মুখস্থ বলতে পারবো না আমি জাস্ট একটা তোমাকে জেনারেলাইজ একটা ফিগার দেখানোর জন্য দেখাইছি বুঝছো আচ্ছা দেখো এই একটু আগে যে কোশ্চেন করছো আর কি যে দুইটা ফিগার সেম মনে হচ্ছে তাহলে আমি ধরো সেম যাতে না হয় হ্যাঁ ধরো আমার এই হচ্ছে একটা রাবার হ্যাঁ এই রাবারের ধরো আমার এটা হচ্ছে একটা প্ল্যান ভিউ আঁকলাম এটা ধরো হচ্ছে 10 ইঞ্চি এটা ধরো হচ্ছে আমার 6 ইঞ্চি হ্যাঁ এখন হচ্ছে এটা আমি একটা 3D ফিগার আঁকবো ঠিক আছে তাহলে এটা 3D ফিগার আচ্ছা এক্সিসটা দিয়ে দিই এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস আর এটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস আমি তো বারবার বলতেছি এটা হচ্ছে আমাদের টপ ভিউ বা প্ল্যান ভিউ আচ্ছা তাহলে আগের মতোই এটা দাঁড়াতেছে আমার বলো বলো স্যার আমরা কোন ভিউর দিকে তাকে স্যার এই ডিরেকশন গুলো দিব তাহলে স্যার তোমাকে দেওয়া থাকবে বললাম ছবি দেওয়া থাকবে চিন্তা নেই তোমাকে কিছু দিতে হবে না তোমাকে কোনো ছবিও আঁকতে হবে না তোমাকে ছবি দেওয়া থাকবে তুমি ছবিটা দেখে জাস্ট বুঝবা বুঝে তুমি ম্যাথ করবে
বুঝছি। আর এখন আমি যেটা আঁকতেছি সেটা একটু দেখো, দেখলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখো তো, একটু আগে যে ওই যে বুঝতে পারতেছিল না, এখন কি বুঝতে পারতেছো যে আসলে দুইটা ফিগার দুইটা ওরিয়েন্টেশনের? হ্যাঁ, মানে আমরা করলাম কি, ধর এটা সেইভাবে চিন্তা করবা যে 90 ডিগ্রি তুমি রোটেট করে দিছো। এখন এই রোটেট ফোটেট এগুলো তো রিয়েল লাইফে হবে না, তাই না? তুমি একভাবেই প্লেস করবা, তোমার কলামটাকে যেভাবে প্লেস করা দরকার তুমি সেভাবে ডিজাইন করে তুমি কনস্ট্রাকশনে প্লেস করবা। এখন এই ছবিগুলো আলাদা করে কেন আঁকা হচ্ছে, তোমাদেরকে বোঝানোর জন্য যে আসলে বাকলিংটা যে অ্যাবাউট এনি এক্সিস মানে উইক এক্সিসের অ্যাবাউট হইতে পারে। তো মানে কোন এক্সিসের অ্যাবাউটে কিভাবে হইতে পারে সেটা বোঝানোর জন্যই হচ্ছে কি আমাদের এই ছবিগুলা বিভিন্ন ডিরেকশনে আঁকা। ঠিক আছে, যে আসলে ওয়াই ডিরেকশন বাকলিং আসলে জিনিসটা কি, এটা দেখতে কিরকম সেটা একটা। আবার অ্যাবাউট এক্স ডিরেকশন, অ্যাবাউট এক্স এক্সিস বাকলিংটা কি সেটা দেখতে কিরকম সেটার জন্য এটা। ঠিক আছে, যেমন এই যে আমি যে ফিগারটা আঁকছি, আমার এই ফিগারে এই যে আমার এক্স এক্সিস এর অ্যাবাউটে যে বাকলিংটা হচ্ছে,
আমার এক্স এক্সিস এর উপরে বাকলিংটা হচ্ছে। কিভাবে বুঝবো আমরা? আমি বলছি আমাদের এই বাঁকা শেপের ভিতর দিয়ে আমি একটা লাইন দিয়ে দিব। আমি এই যে যখন লাইনটা দিলাম আমি দেখতেছি কি সেটা আমার কোন এক্সিস এর প্যারালাল, সেটা হচ্ছে কিন্তু আমার এই যে এক্স এক্সিস এর প্যারালাল। সিমিলারলি আমি কি হচ্ছে কি এই বাঁকা আমার শেপটা ভিতর দিয়ে একটা লাইন টেনে দিছি। ভিতর দিয়ে একটা লাইন টানার পর দেখলাম কি এটা কোন এক্সিস এর প্যারালাল, এটা হচ্ছে আমার ওয়াই এক্সিস এর প্যারালাল। তাহলে আমি কি বুঝতেছি যে এটা হচ্ছে আমার অ্যাবাউট ওয়াই বা উইক এক্সিস বাকলিং, আর এটা হচ্ছে আমার কি অ্যাবাউট এক্স বা স্ট্রং এক্সিস। এখন কি ক্লিয়ার হয়েছে মোটামুটি? ঠিক আছে, তাও সমস্যা নেই, এই ভিডিওতে আমি দিয়েই দিব, ভিডিওটা একটু আরেকবার দেখবা ভালো হবে। স্যার এই কতটুকু বাকলিং হলো, এটা মানে ডিসপ্লেসমেন্ট কতটুকু, এটা যদি মেজার করতে যাই তাহলে কোন এক্সিস থেকে করব? আচ্ছা, এটা হচ্ছে যে কোন এক্সিস থেকে করবা তুমি হচ্ছে যে ধরো যখন এইটার জন্য যখন মেজার করবা তখন হচ্ছে তুমি এই যে দেখো না তোমার ইয়াটা কি বলে, এটা একটু আগে ছিল স্ট্রেইট, এটা ছিল একটু আগে স্ট্রেইট লাইন, এখন এটা একটু বাঁকা হয়ে গেছে। তাহলে তুমি করবা কি এই স্ট্রেইট লাইন থেকে তুমি সবচেয়ে হাইয়েস্ট যেই পয়েন্টটা সেই পয়েন্টে ডিফ্লেকশনটা মেজার করবা। ঠিক আছে, যেমন এইটার নাম হবে হচ্ছে ডেল এক্স। ঠিক আছে, তার কারণ কি, কারণ ওর যেই মানে ডিফ্লেকশনটা, ঠিক আছে, মানে ওর যে সরে যাওয়াটা কোন এক্সিস বরাবর হয়েছে, এক্স এক্সিস বরাবর হয়েছে। সিমিলারলি তুমি যদি এটার জন্য মেজার করতে চাও তাহলে তুমি এই যে হাইস্ট পয়েন্ট যাবা, একদম মিডে আসবা, মিডে আইসা এটা একটু মুছে দিই। ঠিক আছে, একদম তুমি হাইস্ট পয়েন্টে আসবা, এই হাইস্ট পয়েন্টে আইসে এরকম একটা মেজার করবে, তাহলে এটার নাম হবে তখন কি ডেল ওয়াই। কারণ কি, কারণ ওর যে এই যে ইয়াটা মানে সরে যাওয়াটা কোন বরাবর হয়েছে, ওয়াই বরাবর হয়েছে। বুঝা গেছে? ঠিক আছে, তাহলে আমি আগাচ্ছি। আচ্ছা, আমাদের কিন্তু অঙ্ক শেষ। সেটা হচ্ছে আমরা নমিনাল ক্যাপাসিটি বাইর করছিলাম। নমিনাল ক্যাপাসিটি কি, দুইটার মধ্যে যেটা কম সেটাই হবে আমাদের নমিনাল ক্যাপাসিটি। যে নমিনাল ক্যাপাসিটি হচ্ছে 427। তো 427 হচ্ছে কি, সেটাকে আমাদের বলছে মানে এইচ দিতে বলছে, তো এইচ দিতে বলে 1/670 ভাগ দিয়ে দিলাম। যদি এলআর দিতে বলতো তাহলে জাস্ট 0.9 দিয়ে গুণ দিয়ে শেষ। তাহলে আমাদের ক্যাপাসিটি বের করার ম্যাথটা হয়ে গেল। এবার আমরা আগাই। এবারে দেখবো কি আমরা লোকাল বাকলিং। হ্যাঁ, এটা আমরা অলরেডি জানি, আমরা কি বলে জানি, আর কোনো মানে আমরা ফ্লেক্সারালি দেখে আসছি জিনিসটা। এখানে হচ্ছে মেইনলি লোকাল বাকলিং এর কম্প্রেশন হচ্ছে ইফেক্টটা হচ্ছে বেশি একটু প্রমিনেন্ট। হ্যাঁ, যেমন আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে আমাদের পি একটা কম্প্রেসিভ লোডের জন্য আমাদের ফ্ল্যাঞ্জটা এইভাবে বাঁকায় গেছে। ঠিক আছে, ফ্ল্যাঞ্জটাতে একটা বাকলিং হয়ে গেছে। তো কি বলছে যে লোকাল বাকলিং ইজ আ ফেনোমেনন বাই হুইচ এ পোরশন অফ দ্য সেকশন বাকলস ইনস্টেড অফ ওভারঅল বাকলিং, মানে হোল অ্যাজ এ হোল পুরো বডিটা বাকলিং না হয়ে জাস্ট একটা সিঙ্গেল পোরশন বাঁকা হয়ে গেছে। তো এর ফলে কি হচ্ছে, আমাদের কম্প্রেশন মেম্বারের স্ট্রেংথ অনেক কমে যাচ্ছে এবং হচ্ছে সে তার যে ওভারঅল যে ক্যাপাসিটি সেটা তো যাইতে পারবে না, কারণ এটা ফেল হওয়া মানে আমার মেম্বার ফেল হয়ে গেছে। তো এটা প্রিভেন্ট করার জন্য কি করতে হবে, ওই ফ্লেক্সারের মতোই আমাদের যে উইথ টু থিকনেস রেশিও, যেটা ওই যে বিএফ বাই টিএফ রেশিও, এগুলো আর কি হ্যান্ড এগুলাকে আমার হচ্ছে ওই লিমিটের মধ্যে আনতে হবে। আমি বলছিলাম পড়ানোর সময় যে ফ্লেক্সারের জন্য যেরকম আমাদের একটা লিমিট আছে, কম্প্রেশনের জন্য আমাদের এরকম দুটা লিমিট আছে। এখানে আরেকবার তোমাদেরকে আরো কিছু ছবি দিয়ে একটু ব্যাখ্যা করা হয়েছে যে কলামে আমার লার্জ উইথ টু থিকনেস রেশিও অফ ওয়েব এন্ড ফ্ল্যাঞ্জ এলিমেন্ট, আমাদের লোকাল ফ্ল্যাঞ্জ বা ওয়েব বাকলিং আমাদের হয়ে যেতে পারে। যদিও আমার পুরো কলামটা স্ট্রেট আছে দেখো, কিন্তু এই যে এখানে 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 এরকম আমার বাঁকায় গেছে। ঠিক আছে, তো যার ফলে খুব স্বাভাবিকভাবে ওর কিন্তু ক্রিটিক্যাল লোড আমরা যেটা দেখে আসি এফসিআর, সেই ভ্যালুটা কিন্তু সিগনিফিকেন্টলি কমে যাবে। সেটা কমে যাওয়া মানে কি, আমার পিএন যেটা সেটা কমে যাওয়া মানে ক্যাপাসিটি কমে যাওয়া আর কি। যার ফলে কি বলছে যে কলাম সেকশন মে বাকল লোকালি বিফোর দ্য ক্যালকুলেটর বাকলিং স্ট্রেংথ ইজ রিচ, মানে আমরা যেটা জানি সেটার আগেও সে ফেল হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তো এটার জন্য এখন হচ্ছে আমরা ভাগ করব। তা আমাদের ফ্লেক্সারালে আমরা দেখছিলাম আমাদের ভাগ ছিল তিনটা। হ্যাঁ, কমপ্লেক্স সেকশন, নন কমপ্লেক্স সেকশন আর হচ্ছে স্লেন্ডার সেকশন। আমাদের ইয়াতে কি বলে কম্প্রেশন মেম্বারে ভাগটা আরো সহজ, সেটা হচ্ছে আইদার স্লেন্ডার আর নয়তো নন স্লেন্ডার। আমরা চাচ্ছি হচ্ছে আমাদের মেম্বারটা যাতে নন স্লেন্ডার হয়, স্লেন্ডার যাতে না হয়। স্লেন্ডার হলে কি হবে, ওই যে ইলাস্টিক বাকলিং হয়ে যাবে, সেই প্রথম দিন যে পড়াটা করছে। ঠিক আছে, তাহলে এখন আমরা কিভাবে বুঝবো যে কোনটা স্লেন্ডার আর কোনটা নন স্লেন্ডার? আচ্ছা, এই সংখ্যাটা কিন্তু কি, এই তিনটা সংখ্যাই কিন্তু আমরা কি ফ্লেক্সারাল কিন্তু পড়ে আসছি। কমপ্লেক্স সেকশন বলতে আমরা কি বুঝি, সেটা হচ্ছে লোকাল বাকলিং হওয়ার আগে ও হচ্ছে তার কি সম্পূর্ণ যে ম্যাটেরিয়াল স্ট্রেংথ সেটা রিচ করবে, আমরা যেটা চাই, এটা সবচেয়ে ডিজায়ারেবল। আর নন কমপ্লেক্স মানে কি, সেটা হচ্ছে কিছু পোরশন হচ্ছে ইল্ডে যাবে বা পুরাটা হচ্ছে যাবে না, তারপরে কিন্তু কি লোকাল বাকলিং এর মাধ্যমে আমার ফেলটা হয়ে যাবে। আর স্লেন্ডারে কি, সেটা হচ্ছে কোনো পার্টি আমার ইল্ডে যায় না
পুরাটাই আমার কি, যে কোনো একটা পার্ট লোকাল বাগিয়ে ফেল হয়, অ্যাজ এ হোল আমার পুরো মেম্বারটাই তখন ফেল হয়ে যায়। তা আমি বলছি কি আমাদের কম্প্রেশন মেম্বারের জন্য কি আমাদের ভাগ হচ্ছে দুইটা, যে আইদার স্লেন্ডার আর নয়তো নন স্লেন্ডার। দেখো কি বলছে, যে the use of slender section as compression member is not efficient or economical, therefore the use of slender section in design practice is not recommended। মানে কি, আগে আমি হচ্ছে যে একদিন চার্ট দেখানোর সময় বলছিলাম যে ওই যে সিএফ সেকশনের পাশে সিএফ ছিল, তো এখন হচ্ছে কম্প্রেশন মেম্বার যেহেতু করতেছি, সেহেতু কম্প্রেশন মেম্বার ডিজাইনের সময় এমন কোন সেকশন আমরা চুজ করব না যেটার পাশে হচ্ছে সি লেখা, ঠিক আছে, এটাই বুঝেছি। তো এখানে আরেকটা জিনিস একটু আমাদের জানতে হবে, সেটা হচ্ছে স্টিফেন্ড এলিমেন্ট আর হচ্ছে আনস্টিফেন্ড এলিমেন্ট, দুটা মানে কি। মানে যে ছবিতে দেখা যাচ্ছে স্টিফেন, স্টিফেন কথা মানে হচ্ছে এমন একটা এলিমেন্ট যেটা দুই পাশেই সাপোর্ট আছে, অর্থাৎ আমার একটা ওয়েভ, এই যে একটা ওয়েভের দিকে যদি আমি তাকাই তাহলে আমি দেখতেছি আমার ওয়েভের উপরেও সে ফ্ল্যাশ দ্বারা সাপোর্ট আছে, ওয়েভের নিচেও সে ফ্ল্যাশ দ্বারা সাপোর্ট আছে, ঠিক আছে। সেই কারণেই এটাকে আমরা বলতেছি সেটা স্টিফেন্ড এলিমেন্ট। আর আনস্টিফেন্ড এলিমেন্ট কাকে বলে, যেমন সেটা ফ্ল্যাঞ্জ। আমরা কিন্তু আমি যখন ওই ফ্লেক্সারাল মেম্বারে যখন হচ্ছে আমরা এই কম্প্যাক্ট সেকশন হ্যান্ড কাহিনী করতেছিলাম, তখন কিন্তু আমি দেখাইছিলাম যে আমাদের ফ্ল্যাঞ্জ পুরাটা হইলেও, ফ্ল্যাঞ্জ ফ্ল্যাঞ্জ বলতে আমরা পুরাটা বুঝলেও আমাদের এই সব আলোচনায় কিন্তু কি আমাদেরকে অর্ধেক হিসেবে চিন্তা করতে হয়। যেমন এইটা একটা পার্ট, এটা হচ্ছে আরেকটা পার্ট, এটা একটা পার্ট, সিমিলারলি এটা হচ্ছে আরেকটা পার্ট। এখন আমি যদি একটা পার্ট দিয়ে যদি চিন্তা করি, তাহলে একটা পার্টের এই পাশটা হচ্ছে কি ওয়েভ দ্বারা সাপোর্টেড আছে, কিন্তু এই পাশটা কিন্তু কি ও ফ্রি এন্ড, ঠিক আছে, এই পাশে কিন্তু কি ওর কোনো সাপোর্ট নেই, ঠিক আছে। তো এই জন্য আমাদের ফ্ল্যাঞ্জ হচ্ছে একটা আনস্টিফেন্ড এলিমেন্ট, ঠিক আছে। কি বলছে, যে আনস্টিফেন্ড এলিমেন্ট has only one unsupported edge parallel to the axial load, for example the outstanding flange of an I-shaped column। যেটা I-shaped column তার এই যে এই পাশটা যেটা ফ্ল্যাঞ্জে, সেটা হচ্ছে আনস্টিফেন্ড এলিমেন্ট, ঠিক আছে। এটা আসলে জানা লাগবে কি জন্য, কারণ এই যে তুমি জানলা ওয়েভ মানে স্টিফেন্ড এলিমেন্ট, ফ্ল্যাঞ্জ মানে আনস্টিফেন্ড এলিমেন্ট, সেটা হচ্ছে তোমাকে চার্টে কাজে লাগবে। যেমন চার্টে আমি যখন চার্টটা তোমাদের পরীক্ষা দিয়ে দিব, তখন দেখবা এই যে কেসটা হচ্ছে ফর আনস্টিফেন্ড এলিমেন্ট। তো আনস্টিফেন্ড এলিমেন্ট মানে কি দেখে আসছি, ফ্ল্যাঞ্জ, ঠিক আছে। তো ফ্ল্যাঞ্জের জন্য আমাদের লিমিটটা, ফ্লেক্সারাল মেম্বার আমরা দেখছিলাম এই কম্প্যাক্টের জন্য একটা সূত্র ছিল, আবার নন কম্প্যাক্টের জন্য একটা সূত্র ছিল। আমরা বলতাম যে এইটা মানে এই ল্যামডা পি এর চেয়ে ছোট হলে বলতাম কম্প্যাক্ট, আর ল্যামডা পি এর চেয়ে বড় হলে বলতাম কম্প্যাক্ট না। তারপর আবার কি বের করতাম, ল্যামডা আর বের করতাম। দেন কি করতাম, ল্যামডা আর এর চেয়ে কম হলে বলতাম কি পার্শিয়ালি কম্প্যাক্ট, আর হচ্ছে ল্যামডা আর এর চেয়ে বেশি হলে বলতাম কি স্লেন্ডার, ঠিক আছে। এমনি ওভারঅল বলতাম কি যে ল্যামডা পি এর চেয়ে বেশি হয়ে গেলেই সে কি হয়ে গেছে, নন কম্প্যাক্ট হয়ে গেছে। তারপর আবার আমরা দুইটা ভাগ করতাম, পার্শিয়ালি কম্প্যাক্ট আর হচ্ছে স্লেন্ডার। আর যাই হোক, এখন আমাদের কম্প্রেশনে হচ্ছে জিনিসটা আরো ইজি, ঠিক আছে। আমি এটাকে দেখে আসছি যে কি হয় স্লেন্ডার নয়তো স্লেন্ডার না। তার মানে কি আমাদের জাস্ট একটা লিমিটই দরকার, শুধু এই একটা লিমিটই দরকার। এটার চেয়ে যদি কম হয় তাহলে সে নন স্লেন্ডার, আর এটার চেয়ে যদি বেশি হয় তাহলে সে স্লেন্ডার। আমরা চাই কি, আমরা চাই যাতে আমাদের মেম্বারটা হয় নন স্লেন্ডার, ঠিক আছে। তো যার ফলে আমাদের কিন্তু এখানে কম্প্রেশনের কাজটা অর্ধেক হয়ে গেছে, আমাদের কিন্তু দুইটা বের করা লাগবে না, আমাদের জাস্ট একটাই বের করা লাগবে। আনস্টিফেন বুঝলাম, স্টিফেন মানে কি দেখছি, স্টিফেন মানে হচ্ছে কি ওয়েভ, ঠিক আছে, স্টিফেন মানে হচ্ছে ওয়েভ। তো আমি কি বলছি যে পরীক্ষায় কিন্তু তোমাদের এরকম জাস্ট, আমি তো এখানে স্লাইডে খালি যেই দুইটা দরকার এই দুইটাই রাখছি, কিন্তু পরীক্ষা হচ্ছে আমি একদম ফুল চার্টটাই দিয়ে দিই, ওখান থেকে কিন্তু তোমাকে বের করতে হবে। তো কিভাবে বের করবো, এই যে এরকম ইউনিফর্ম কম্প্রেশন ইন ফ্ল্যাঞ্জ অফ রোল্ড আই শেপ সেকশন, তার মানে কি এইটা তোমার লাগবে। সিমিলারলি ইউনিফর্ম কম্প্রেশন ইন ওয়েভ অফ ডাবল সিমেট্রিক আই শেপ সেকশন, তার মানে এটা তোমার লাগবে। তারপরে তুমি যাই এই ভ্যালুটা নিবে। এখন যদি কেউ এই ঝামেলা করতে না চাও তাহলে এগুলো মুখস্থ করে ফেলতে পারো, আর যদি মুখস্থ না করতে চাও তাহলে চার্ট থেকে নিতে হবে। কিন্তু চার্টে আমি কিন্তু এই ইয়াটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ, এটা আমার গুগল ক্লাসরুমে একদম শুরুর দিকে দেওয়া আছে, সেখানে হচ্ছে প্রত্যেকটা এরকম লিমিটিং যে ভ্যালুগুলো সেগুলো দেওয়া আছে। তা এটা হচ্ছে ওয়েভের জন্য, যে যদি এই ভ্যালুটা হচ্ছে কম হয় তাহলে আমার ওয়েভটা হচ্ছে কি নন স্লেন্ডার, বেশি হয়ে গেলে আমার স্লেন্ডার হয়ে যায়, ঠিক আছে। গেল। আর আমি তো আগে যে একজন কোশ্চেন জিজ্ঞেস করছিল যে ফ্ল্যাঞ্জ অথবা ওয়েভ যে কোনো একজনই যদি লিমিট ক্রস করে, যে লিমিট ক্রস করবে তারটাই হচ্ছে আমাদেরকে গভর্ন করতে হবে, ঠিক আছে। কারণ যে লিমিট ক্রস করছে মানে কি ও লোকাল বাগ নিয়ে ফেল হয়ে যাবে, একজন ফেল, একটু পার্ট ফেল হওয়া মানে তো ফেল হয়ে গেছে, তাই না। তাহলে যেটাই বেশি হয়ে যাবে সেটাই গভর্ন। তো এখানে একটা ছোটখাটো একটা আমাদের লোকাল বার্কিং চেক দেখানো হয়েছে, যে এমন একটা সেকশন দিছে 1049, যার বিএফ তোমাকে দেওয়া আছে, টিএফ দেওয়া আছে, টিডব্লিউ দেওয়া আছে, আর হচ্ছে এইচ ইজ ইকুয়ালস টু টি ইজ ইকুয়ালস টু 7.5 ইঞ্চি, সেটা তোমাকে দেওয়া আছে। আচ্ছা, তো তারপরে হচ্ছে এইচ বাই টিডব্লিউ কিন্তু আমরা দেখছি আমাদের কাছে কিন্তু একটা চার্টে একটা কলামই আছে আলাদা, সেখান থেকে তুমি ভ্যালুটা নিয়ে আসতে পারো। আর যদি ভ্যালু তোমার যদি চার্ট দেওয়া না থাকে, এভাবে করে ভ্যালু দেওয়া থাকে,
তাহলে তুমি ভ্যালু থেকেও তুমি জিনিসটা বের করতে পারো, একই জিনিস, সমস্যা নেই। তো আমাদের আবার কিন্তু BF/2TF এর চার্টও আছে, তো আমি চার্ট দিয়ে দিব, তোমরা চার্ট থেকে নিতে পারবো, সমস্যা নেই। তো আমি এটা ভ্যালু পাইলাম 8.93, আর ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 0.56, যেটা মাত্র দেখলাম, এই যে 0.56 √E/FY, তো সেটা হচ্ছে 13.49। তো আমাদের ভ্যালুটা কি, এটা হচ্ছে কম আছে, সুতরাং আমার এটা কি নন স্ট্যান্ডার্ড। ওকে, সিমিলারলি H/TW ধরো আমি চার্ট থেকে পাইছি 22.06, আর এই যে এই লিমিট 1.49 √E/FY, সেটা করে পাইলাম 35.2। তো আমারটা এটা হচ্ছে কম আছে, সুতরাং আমার ওয়েবটা ওকে। তাহলে আমার ফ্ল্যাঞ্জ এবং ওয়েব দুইটাই ঠিক আছে, লোকাল বাতিল হবে না কোনো। তারপরে এখন আসলে আমরা একটা ডিজাইন প্রবলেম, ঠিক আছে। এই ম্যাথটা হচ্ছে খুবই সহজ, মানে নতুন কিছুই আমার জানা লাগবে না। এই কম্প্রেশন মেম্বারটা আছে চ্যাপ্টারটাই অনেক বেশি ইজি, এই কারণে যে ওই তিনটা সূত্র দিয়ে আমরা সবকিছু আগে একটা দিয়ে করতে। এখন এই ডিজাইন প্রবলেম মানে কি, আমরা জানি আমাদেরকে এখানে সেকশন প্রপোজ করতে হবে। এতক্ষণ পর্যন্ত আমাদের সেকশন আমাদের দেওয়া ছিল, সবকিছু বলা ছিল, আমরা ক্যাপাসিটি বের করতাম। আর এখন হচ্ছে কি, ওই যে ডিজাইনে যা হয় লোড দেওয়া থাকে, এই লোড নেওয়ার জন্য আমাদেরকে ডিজাইন করতে হবে। তো আমরা একটু করি। সিলেক্ট দ্য লাইটেস্ট ডাব্লিউ সেকশন, ঠিক আছে, মানে ওয়েট কম রাখতে হবে। FY 50 দিয়ে দিছে। সার্ভ অ্যাজ এ পিনড এন্ড, পিনড এন্ড তার মানে কি, কে এর ভ্যালু 1, আগেই পেয়ে গেলাম, শেষ। পিনড এন্ড মেম্বার কলাম 16 ফিট লং, এল এর ভ্যালু হচ্ছে 16। এক্সিয়াল কম্প্রেশন লোড অফ 115 কিপ ডেড লোড, 125 কিপ লাইভ লোড। হ্যাঁ, তাহলে ডেড লোড লাইভ লোড পেয়ে গেলাম। আর বলছে ASD অ্যাপ্রোচে ডিজাইন করতে, ঠিক আছে, করবো, সমস্যা নাই। তো এই সূত্রগুলো তোমাকে আরেকবার দিয়ে দিছে, মানে জাস্ট দেখানোর জন্য। আর হচ্ছে কি করছে, আমাদের সিসির ভ্যালুটা বের করছে। হ্যাঁ, তো সিসির ভ্যালু যেহেতু আমাদের FY যা যা আছে বসাইলাম, 4.71 √E/FY, FY ভ্যালু 50 বসাইলাম, সিসির ভ্যালুটা 113, শেষ। এখন ডিজাইন তো করবো, তাই না? তো ডিজাইন করবো, ভালো কথা। এখন হচ্ছে আমি স্টেপ গুলো যদি চিন্তা করি, আমাদের কাছে প্রথমে দেওয়া আছে কি, ডেড লোড দেওয়া আছে, আর হচ্ছে লাইভ লোড দেওয়া আছে। তো যেহেতু বলছে ASD মেথডে ডিজাইন করতে, আমাদের কিন্তু কি করা লাগে, ASD মেথডে কিন্তু কোনো ফ্যাক্টর ট্যাক্টর কিছু আসে, তাই না? আমরা জাস্ট কি প্লেন যোগ দিই। তাহলে আমাদের যে সার্ভিস লোড যেটা WS টা কি হবে, ডেড লোড প্লাস লাইভ লোড, ঠিক আছে। তাহলে আমাদের 115 আর হচ্ছে 125 যোগ করলে কত আসে, 240, তাই না? 240 কি হচ্ছে আমার সার্ভিস লোড। এখন আমাদের ক্যাপাসিটি কি হইতে হবে, এই সার্ভিস লোডের চেয়ে বেশি হইতে হবে। এখন ASD মেথডে ক্যাপাসিটি ফর্মুলা কি, সেটা হচ্ছে PN ডিভাইডেড বাই ওমেগা গ্রেটার দেন অর ইকুয়াল টু PA ও বলতে পারি, অথবা WS ও বলতে পারি। এটাকে PA লিখি, অ্যালয় বল লিখি, PA। কারণ আমরা আগে যখন আমরা স্লাইডে করছিলাম তখন আমাদের PA ছিল না, এই যে PA, এই যে এটাই আমি লিখলাম, PN বাই ওমেগা গ্রেটার দেন অর ইকুয়াল টু PA। তাহলে এটা লিখলাম হচ্ছে PA। এখন তাহলে PN মানে হচ্ছে FCR ইনটু AG greater than or equal to omega greater than or equal, এটা হচ্ছে P। তাহলে এখন চিন্তা করো, আমি ওমেগাটা বলতে পারবো 1.67, কিন্তু আমি কি FCR জানি না, আমি AG জানি না। কেমনে জানবো, আমি তো সেকশনই জানি না। আচ্ছা, যেহেতু সেকশন ডিজাইন করতে বসে, তার মানে আলটিমেটলি আমাদেরকে কি AG এর ভ্যালুটা কাজে লাগাই আমাদেরকে সেকশনটা ডিজাইন করতে হবে। তার মানে কি, এখানে তো দুইটা আননোন থাকতে পারে না, এখানে একটা আননোন থাকতে হবে। তাহলে এই FCR এর ভ্যালুটাকে আমাদেরকে কোনো না কোনো ভাবে বের করতেই হবে, ঠিক আছে। তাহলে আমরা একটু চিন্তা করি কিভাবে FCR বের করতে হবে। তাহলে FCR বের করার সূত্রে চলে যাই। FCR বের করার সূত্র হচ্ছে দুইটা। একটা ছিল কি, যখন আমাদের কি বলে জানি, ইনইলাস্টিক বাকলিং এর জন্য এটা, আর ইলাস্টিক বাকলিং এর জন্য এটা। তো সেটা কিভাবে বুঝতাম, KL/R এর উপর ভিত্তি করে বুঝতাম। এখন KL/R তো কি, ওই RX RY লাগে, ওটাই তো জানি না, কেমনে বের করবো এটা? আমাদের সেকশনে যদি না জানি, তাহলে সেকশনের আর পাবো কোথায়? এই কারণে আমাদের ডিজাইনের ম্যাথগুলোতে করতে হয় কি, কম্প্রেশন মেম্বার ডিজাইনের ম্যাথগুলোতে আমাদেরকে ইনিশিয়ালি একটা KL/R এর ভ্যালু চুজ করে যাইতে হয়। হ্যাঁ, মানে একটা অ্যাজিউম করে আমরা আগায় সেখান থেকে একটা AG এর ভ্যালু বের করব, ঠিক আছে। সেটাই আসলে কি করছে দেখো, যে আমরা প্রথম আমাদের এখানে আমাদের কি করতে হবে, তিনটা ট্রায়াল দিতে হবে। আমরা তিনটা ট্রায়ালের মাধ্যমে একটা সেকশন ডিজাইন করব। ধরো আমাদের ট্রায়াল 1 এ আমাদের KL/R টাকে আমরা ধরলাম হচ্ছে 90। এখানে 90 কেন দিলাম সেটা একটা বড় কোশ্চেন। 90 ধরছি এই কারণে, আমাদের ইনইলাস্টিক, আমরা কিন্তু চাই আমাদের বাকলিংটা ইনইলাস্টিক হোক, ইলাস্টিক যাতে কোনোভাবেই না, ঠিক আছে। তাহলে ইনইলাস্টিক বাকলিং এর শর্ত কি, সেটা হচ্ছে আমার KL/R টা কি হইতে হবে, অবশ্যই সিসির চেয়ে ছোট হইতে হবে। আর সিসি কত একটু আগে দেখে আসছি, 113.4। তাহলে এইটার চেয়ে কম একটা ভ্যালু নিতে হবে। এখন সেটা আমরা 100 নিতে পারি, 100 চেয়ে কমও নিতে পারি। তো আমি কি করলাম, 100 নিলাম না, কারণ 100 নিলে আবার সিনানেস রেশিওটা অনেক বেশি
হচ্ছে কি বড় হয়ে যায়। হ্যাঁ, ওই বড় স্লেন্ডারনেস রেশিওর জন্য আমার ক্যাপাসিটি দেখা যাবে অনেক আমি আন্ডার এস্টিমেট করা হবে। আলটিমেটলি আমাদের একটু বড় সড়ো হিউজ একটা সেকশন দেওয়া লাগে। সেটা না করে আমরা আরেকটু কমায় আমরা ধরলাম হচ্ছে কেএল বাই আর এর ভ্যালু ধরলাম 90। সবসময় মনে রাখবা আমাদের কেএল বাই আর এর ভ্যালু যত কম তত কিন্তু ভালো। হ্যাঁ, কারণ আমরা কিন্তু চার্ট থেকেই দেখে আসি যে এই যে আমাদের চার্ট, এই যে আমাদের এটা কিন্তু আমাদের চার্ট ছিল, দেখছো আমাদের কেএল বাই আর এর রেশিও যত বেশি আমাদের কিন্তু ক্যাপাসিটিটা তত কমতেছে। আমরা কিন্তু কি কম কমের দিকে থাকার ট্রাই করি, সেই জন্য আমরা 90 থেকে শুরু করি। আমরা খুব বেশি কম দিলে আবার হবে না। হ্যাঁ, খুব বেশি কম দিলে আবার এটা কি বলে জানি বেশি বেশি ক্যাপাসিটি ওভার এস্টিমেট করতে পারবি তুমি। সেই জন্য আমরা 90 ধরলাম। 90 থেকে তাহলে কেএল বাই আর হচ্ছে 90, তো কে এর ভ্যালু তো 1, কোশ্চেনে আমরা পিন এন বলা আছে, এল এর ভ্যালু দেওয়া আছে কত জানি কত 16 ফিট, তাহলে 16 ইনটু 12 বসাইলাম 192 আসলো। আর 90 তো নিজে ধরছি, তো সেখান থেকে আমার আর একটা ভ্যালু আমি পাইছি 2.13। এটা কোত্থেকে পাইছি? জাস্ট আমার কেএল বাই আর অ্যাজাম্পশন থেকে আমি একটা আর এর একটা ভ্যালু পাইছি, এটা আমি বাইর করে রাখা দিলাম, শেষ। আচ্ছা, তাহলে আর এর ভ্যালু দেখো, এখন যেহেতু কেএল বাই আর জানি, তো এখন খুব ইজিলি আমি এফ ই বের করতে পারবো, কারণ পাই স্কয়ার ডিভাইডেড বাই কেএল বাই আর স্কয়ার করলে আমাদের ভ্যালু আসছে 35.33। এফ ই যেহেতু জানি, এফ সি আরও খুব ইজিলি বের করতে পারবো, 0.658 টু দা পাওয়ার এফ ওয়াই বাই এফ ই টু এফ ওয়াই, ফলে আমাদের ভ্যালুটা আসছে এইটা। তো এফ সি আরও যেহেতু জানি, তাহলে এখন কি বের করতে পারবো? নমিনাল ক্যাপাসিটি। নমিনাল ক্যাপাসিটি কিন্তু পারবো না, নমিনাল ক্যাপাসিটি সূত্র কি? পি এন ইজ ইকুয়ালস টু এফ সি আর ইনটু হচ্ছে এজি। হ্যাঁ, এফ সি আর ইনটু হচ্ছে এজি। এখন আবার নমিনাল ক্যাপাসিটি কিন্তু আরেকটা কি, সেটা হচ্ছে পি এন বাই ওমেগা গ্রেটার দেন অর ইকুয়াল টু পি এ। তার মানে কিন্তু আমি কিন্তু লিখতে পারি যে পি এন ইজ ইকুয়ালস টু পি এ ইনটু ওমেগা, লিখতে পারি না? আমি তো অবশ্যই লিখতে পারি, কারণ আমার ওই ফ্যাক্টরটা দিয়ে গুণ দিলেই তো আমার নমিনাল ক্যাপাসিটি চলে আসবে। আমি কিন্তু পি এ জানি, কি কত আমার? আবার বলেন। আচ্ছা, এটা একটু আবার বলতেছি, দেখো এইটা তো আমাদের কি, এই যে এটা কিন্তু আমাদের কি সবসময় আমাদের মেইন রিকোয়ারমেন্ট, যে আমার ক্যাপাসিটি অর্থাৎ নমিনাল ডিভাইডেড বাই ফ্যাক্টর যেটা, সেটা কিন্তু অবশ্যই আমার কি দিতে হবে, যেটা আসতেছে লোড আসতেছে এই দুই বেলা থেকে স্লিপ প্লেন যোগ দিয়ে দেওয়া, অ্যালয় বললো। তাহলে আমার ক্যাপাসিটি, নমিনাল ক্যাপাসিটি ডিভাইডেড বাই ওমেগা যে ভ্যালুটা আসবে, সেটা আমার কি হইতে হবে, অ্যালয়েবল লোড থেকে বেশি হইতে হবে, এটা হচ্ছে আমার রিকোয়ারমেন্ট। তাহলে পি এন বাই ওমেগা গ্রেটার দেন অর ইকুয়াল, তাহলে যে ইকুয়াল টু সাইন তো আছে নাকি, তাহলে সেখান থেকে তো আমি এটা লিখতে পারি যে পি এন ইজ ইকুয়ালস টু পি এ ইনটু হচ্ছে ওমেগা। তাহলে পি এ তে একটু আগে বের করছি কত, 240, তাহলে এখানে বসালাম 240 কিন্তু হচ্ছে ওমেগার ভ্যালু আমি জানি কত, 1.67। ঠিক আছে, তাহলে এটা করলে আমাদের ভ্যালুটা কত আসছে, 400.8। এখন এই 400.8 কে কিন্তু আমি কি এখানে বসাই দিতে পারি, অর্থাৎ 400.8 ইকুয়ালস টু কি, এফসিআর ইনটু এজি। এফসিআর টা তো মাত্র বের করলাম, তাই না, কত 27.65, সেখান থেকে আমার এজির একটা ভ্যালু আসবে না, 14.5 ইঞ্চি স্কয়ার। আমি কি একটু আগে কিন্তু বলছি যে আমাদের আসলে সেকশন যে আমরা সবসময় প্রপোজ করি, আমরা কিন্তু সবসময় আমাদের মেইন যে ইয়াটা থাকে সেটা থাকে গ্রস এরিয়া। তাহলে এই গ্রস এরিয়াটা কি আমরা এতক্ষণ একটু কাহিনী করে বের করলাম, সেই গ্রস এরিয়াটা কত, 14.5 ইঞ্চি। কি বুঝছো নাকি আরেকবার বলবো? মানে আমাদের এটা হচ্ছে কি মেইন যে আমার, আচ্ছা আরেকবার বলছি দেখো, আচ্ছা আমি এখানে যে দুটো সূত্র লিখছি, হ্যাঁ দুটো সূত্রই তো আমরা পারি নাকি, আমরা তো জানি নমিনাল ক্যাপাসিটি একটু আগে আমরা দেখে আসছি, সেটা কি এফ সি আর ইনটু হচ্ছে এজ। তারপরে এই নমিনাল ক্যাপাসিটিকে যখন আমরা ওমেগা দিয়ে ভাগ দিই, তখন আমাদের কি চলে আসে, ডিজাইন, মানে ডিজাইন যে ক্যাপাসিটি সেটা আসে, এবং সেটা আমাদের কি হওয়া লাগে, অ্যালোয়েবল যে ক্যাপাসিটি অর্থাৎ আমাদের যে লোডটা দিয়ে দিচ্ছে সেটা চেয়ে অবশ্যই বেশি হওয়া লাগে। এই দুইটাই জিনিসই কিন্তু আমরা আসলে জানি। তো এখন আমরা করবো কি, আমাদের আসলে সিরিয়ালটা কি থাকে, আমরা প্রথমে এটা করি, তারপরে হচ্ছে আমরা এটা করি, তাই না? কারণ আমরা কি এফসিআর বের করলাম, আগের যে ম্যাথগুলোর কথা বলতেছি, এফসিআর বের করতাম, এটা আসতো, তারপরে সেটাকে কার সাথে গুণ দিতাম, ওই যে গিভেন সেকশন দেওয়া থাকতো তার এজির সাথে গুণ দিতাম, গুণ দিয়ে আমাদের পিএন আসতো, সেই পিএনকে আমরা এস ডি হলে ওমেগা দিয়ে ভাগ দিতাম, এলআরএফ ডি হলে 0.9 দিয়ে গুণ দিতাম। এখন যেহেতু এটা ডিজাইন করা হবে, আমরা তো জানি ডিজাইনে সবসময় কি ক্যাপাসিটির ম্যাথের উল্টা হয়, তাহলে উল্টা যাইতে হচ্ছে আমার, তার কারণ কি, কারণ এখন আমরা এটা জানি, অ্যালোয়েবলটা জানি, এই অ্যালোয়েবলটা থেকে আমরা কি নমিনালটা বের করতেছি।
ঠিক আছে, তো অ্যালয় বলটা ঠিক আগে বের করে আসছি, ডেড লোড আর লাইভ লোড 240, তাহলে 240, এই যে 240 তার সাথে 1.67 গুণ দিয়ে দিলাম, তাহলে আমার নমিনালটা চলে আসছে। এখন এইটা আমি কোথায় বসাবো, আমাদের 1 নাম্বার যে ফর্মুলা মানে যেটা আমরা প্রথমে করি আর সেটাতে বসাচ্ছি। তাহলে এই পিএন যখন 400.8 আর এফসিআর তো মাত্র কি কত হ্যাঁ কে এর মান এখানে কত? কে এর মান তো এখানে ওই যে তোমার প্রথমে বলা ছিল যে সার্ভ অ্যাজ এ পিনড এন্ড, বললাম না পিনড এন্ড, এই কথা বলার সাথে সাথেই কিন্তু আমরা শুরুতেই কিন্তু এখানে লিখে ফেলছি কে এর ভ্যালু হচ্ছে 1, বুঝছো? কি বুঝাবে? পিনড এন্ড মানে বুঝাবে হচ্ছে এইটা যে দুই পাশে হচ্ছে পিন সাপোর্ট। পিনড এন্ড মানে হচ্ছে যে দুই পাশে পিন সাপোর্ট, অর্থাৎ এই যে প্রথমটা যেখানে কে এর ভ্যালু হচ্ছে 1, সবচেয়ে বেসিক, বুঝছো? দুই পাশে পিনড এন্ড। আচ্ছা, তাহলে এই 400.8 যখন আমি এখানে বসাচ্ছি, তাহলে আমি একটু আগে কি এফসিআরটা বের করলাম 27.65, তাহলে সেখান থেকে আমার এজিটা ইজিলি আসতেছে 14.5। তাহলে এই এজিটাই কিন্তু আমাদের দরকার ছিল, কারণ কি আমরা এমন একটা এখন সেকশন প্রপোজ করব যার এজিটা অবশ্যই কি এই এজির চেয়ে বেশি। খুব স্বাভাবিকভাবে সবসময় আমাদের যা দরকার হয় তার চেয়ে আমরা বেশি চুজ করি। এবং আমাদের এখন আরেকটা ক্রাইটেরিয়া, কখন আমাদের ডিজাইনিং ম্যাক্সিমাম সময় দেখছো আমাদের ডিজাইন গুলোতে দুইটা ক্রাইটেরিয়া, এজিতে একটা ক্রাইটেরিয়া আছে, আবার কিন্তু আরেকটা ক্রাইটেরিয়া আমরা শুরুতে বের করে রাখছিলাম, সেটা হচ্ছে আর এর ক্রাইটেরিয়া, আর ওয়াই। হ্যাঁ, আমাদের আর ওয়াইটা যেন এটার চেয়ে বেশি আসে। এটার আবার কাহিনী কি, এটা বেশি আসতে লাভ কি? তার কারণ ওই যে বেসিক থেকে চিন্তা করতে হবে, তোমার আর এর ভ্যালু যখন বেশি তখন কি আমার কে এল বাই আর এর ভ্যালুটা আরো কম। আমার কে এল বাই আর এর ভ্যালু যেহেতু আরো কম, আমার এফ এর ভ্যালু বেশি, এফ এর ভ্যালু বেশি হলে এফসিআর এর ভ্যালু বেশি, এফসিআর এর ভ্যালু বেশি হলে নমিনাল ক্যাপাসিটি বেশি, নমিনাল ক্যাপাসিটি বেশি হলে আলটিমেটলি তার ডিজাইন ক্যাপাসিটিটাও বেশি। তাহলে কি তুমি দুই পাশ থেকে বাড়ায় নিচ্ছ। প্রথমত গ্রস এরিয়া বাড়ায় ধরতেছো, তার কারণ আমরা জানি গ্রস এরিয়া মানে এই গ্রস এরিয়াটা কোথায় লাগে, এফসিআর ইনটু এজিতে। আবার তুমি আর এর ভ্যালুটাও বেশি লাগতেছো, তাহলে কি তোমার এফসিআরটাও বেশি আসতেছে, তাহলে এফসিআরও বেশি এজিও বেশি, আলটিমেটলি নমিনাল ক্যাপাসিটিও বেশি। নমিনাল ক্যাপাসিটি বেশি মানে কি তার ডিজাইন ক্যাপাসিটি বেশি। বুঝা গেছে আমার মানে দুইটা কন্ডিশন কেন বেশি বেশি ধরতে হবে। এই কারণে আমি এমন একটা সেকশন প্রপোজ করতেছি চার্টে গিয়ে যার আর হচ্ছে গ্রেটার দেন 2.133 এবং যার গ্রস এরিয়া গ্রেটার দেন 14.5। তা আমি চার্টে গেলাম, চার্টে গিয়ে তোমাদের কাছে জিনিসটা ইজি হবে যে আমি 2 থেকে 3টা পেজ দিয়ে দিব, তুমি ওই 2 থেকে 3টা পেজে তুমি ঘাটবা, যেটা তুমি কি একদম খুব বেশি বড় নিবা না, বুঝছো? খুব বেশি বড় নিলে কিন্তু সমস্যা। 14.5 এর কাছাকাছি দেখো 15.6 নিচে আর ভ্যালু নিচে 2.48 নিচে, ঠিক আছে? তা আমি এটা প্রপোজ করে রাখা দিলাম, শেষ। মানে একটা ট্রায়ালে কিন্তু আমাদের ম্যাপটা হবে না, আমি বলছি আমাদের আরো 2টা ট্রায়াল দিতে হবে। ট্রায়াল 2 তে আমরা করলাম কি এই স্লেন্ডারনেস রেশিওটাকে আরেকটু কমায় দিলাম, মানে একটু আগে আমি দেখে আসছি আমার স্লেন্ডারনেস রেশিও যত কম তত আমার জন্য ভালো। টোটাল 3টা দিব, ট্রায়াল 1 2 3, 3টা একই প্রসেস, 3বার হুবহু সেম, এখানে কোনো পার্থক্য নাই। তো জাস্ট কে এল বাই আর এর ভ্যালুটা কি এখন একটু কমাইলাম, 80 হলো। এই 80 এর জন্য একটা নতুন আর পাচ্ছি 2.4। যেহেতু কে এল বাই আর এখন জানি, সেহেতু আবার আগের মতো পাইস মানে যে এফ ই যেটা সেটা বের করতে পারবো, কারণ এফ ই মানে কি পাই স্কয়ার ই ডিভাইডেড বাই কে এল বাই আর স্কয়ার। তো সেখান থেকে আমি একটা এফ ই পাইলাম, এফ ই যেহেতু জানি সেখান থেকে একটা এফ সি আর পাইলাম, এফ সি আর যেহেতু পাইলাম তাহলে কি আবার এই আগের মতো এই কাহিনী অ্যাপ্লাই করব যে পি এল ওয়াই বলতে কনস্ট্যান্ট 240, এটাতে কোনো কাহিনী নেই। তাহলে এই যে আবার এই 240 বা এই 240 ইনটু 1.67 400, এটা কিন্তু আর বারবার বের করবে না, বুঝছো? কারণ নমিনাল ক্যাপাসিটি তো কনস্ট্যান্ট, নমিনাল ক্যাপাসিটি সবসময় তোমার তো এই 240 যেহেতু চেঞ্জ হচ্ছে না, 1.67 চেঞ্জ হচ্ছে না, এই জিনিসটা সবসময় কনস্ট্যান্ট। তাহলে এটা আমি বারবার এই যে 400.8 ডিভাইডেড বাই আমার এই যে এফসিআর আমি বারবার বসাবো, তাহলে আমার নতুন আরেকটা এজি আসলো 12.8। ঠিক আছে? তাহলে এখন আমার যে সেকশনটা প্রপোজ করবো সেটার ক্রাইটেরিয়াটা কি, আর ওয়াই এর ভ্যালু এটা চেয়ে বেশি হইতে হবে, এজির ভ্যালু এটা চেয়ে বেশি হইতে হবে। আবার তুমি চার্টে গেলা, তোমাকে যে চার্ট দেওয়া থাকবে সেখানে তুমি এই দুইটা ক্রাইটেরিয়া স্যাটিসফাই করে এরকম একটা সেকশন প্রপোজ করলা, যেমন ওরা প্রপোজ করছে হচ্ছে W1049, শেষ। লাস্ট যে ট্রায়ালটাতে এখন আর 10 কমাচ্ছি, কে এল বাই আর করতেছে হচ্ছে 70, আবার আরেকটা আর এর ভ্যালু পাচ্ছি। বলো স্যার প্রতিবার কি 10 করে কমাই দিব নাকি? হ্যাঁ 10 মানে এখানে যেরকম আছে তোমরাও তাই করবা, 90 80 70 এরকম করবা। আচ্ছা, তো সেখান থেকে আরেকটা আর এর ভ্যালু পাচ্ছি, আবার সেম এফ এর ভ্যালু একটা পাইলাম, আবার সেম এফ সি আর এর একটা ভ্যালু পাইলাম, 400 দিয়ে এই এফ সি আর এর ভ্যালুটা ভাগ দিলে আমার আরেকটা এজি আসছে। আবার তুমি চার্টে গেলা, চার্টে গিয়ে এটার চেয়ে বেশি আর এটার চেয়ে বেশি এরকম একটা সেকশন চুজ করলাম, এই যে সেখান থেকে পাইলা কত 12.65, পাইলা তোমার একটা এ পাইলা আর পাইলা। এখন আমাদের করতে হবে কি এই 3টা সেকশন মিলাইতে হবে
মিলাই করতে হবে কি, যেই সেকশনে তুমি সবচেয়ে হালকা একটা সেকশন নিছো। যেমন প্রথমে তুমি চুজ করছো কত জানি 1253। 1253 মানে এখানে আমাদের সেলফ ওয়েট হচ্ছে 53 এলবি পার ফিট। এখানে তুমি চুজ করছো 1049, এখানে তোমার ওয়েট কত 49 এলবি পার ফিট। এখানে তুমি কত চুজ করছো 65, তাহলে তোমার এখানে ওয়েট কত 65 এলবি পার ফিট। তাহলে এই তিনটার মধ্যে সবচেয়ে ছোট কোনটা সাইজে, মানে হালকা কোনটা 1049। সেই কারণে তুমি এখন ফাইনালি চুজ করলা কত 1049। এখন আমাদের আরেকটু কাজ করতে হবে, সেটা হচ্ছে লোকাল বাকলিংটা একটু চেক দিতে হবে। তুমি যেহেতু একটা সেকশন ডিজাইন করছো, এখানে যাতে কোনোভাবে ওয়েব বা ফ্ল্যাঞ্জেস কোনো বাকলিং না হইতে পারে, এটা একটু চেক দিতে হবে। এই চেকটা অলরেডি আমরা দেখে ফেলছি লোকাল বাকলিং এতে। আমি এই স্লাইডটি আগে একবার দিছি, আগের 2-3 পেজ আগে, তোমাদের লোকাল বাকলিংটা বোঝানোর জন্য। সো এটা তোমরা অলরেডি পারো। সেটা হচ্ছে ওই চার্ট থেকে আমরা BF/2TF এর ভ্যালুটা নিব, সেটাকে কম্পেয়ার করব এই ভ্যালুটার সাথে, দেখবো ওকে। সিমিলারলি চার্ট থেকে H/TW এর ভ্যালুটা নিব, সেটাকে কম্পেয়ার করব এটার সাথে, ওকে। আমাদের অঙ্ক কমপ্লিট। দেখো কার কোনো কোশ্চেন আছে কিনা বল। পর্যন্তই। হ্যাঁ, আজকে এই পর্যন্ত। স্যার স্যার, স্যার আমাদের যে মেইন ভ্যালুটা ছিল স্যার, কোন main value? 100 বেশি ছিল। হ্যাঁ, মানে হচ্ছে যে 113.4, আমরা যে হ্যাঁ 113.4, হ্যাঁ সিসি। জি স্যার। স্যার আমরা যদি হচ্ছে একটা 90, একটা 100 আর একটা 80 এই তিনটা দিয়ে ট্রায়াল দিতাম স্যার। সমস্যা হইতো না, তুমি দিতে পারো 190, 80 দিতে পারো। তুমি যদি এখানে 100 দাও, তাহলে কি হবে বলো তো, তোমার হচ্ছে যে ওই আর এর ভ্যালুটা হবে কি আর একটু কম আসবে। আর এর ভ্যালু কম আসলে তারপরে কি তোমার ধরো তুমি যে ইয়াটা কি বলে জানি যে সেকশনটা ডিজাইন করবা, মানে তোমাকে ওই আর এর কম ভ্যালু, আর এর ভ্যালু কম আসলে কি হবে বলো তো। হ্যাঁ, মানে আমরা যে আন্ডার এস্টিমেট ওভার এস্টিমেট কোনোটাই না করে আমরা একটা মাঝামাঝি জায়গায় থাকতে চাচ্ছি আর কি। এই জন্য তুমি করে দেখতে পারো, বুঝছো। এই অঙ্কটায় তুমি আমাকে একটু 190, 80 এভাবে করে আমাকে দেখো কি আসে জানাই। হ্যাঁ, করতে পারো তোমরা। এই তো ডিজাইন জিনিসটাই তো হচ্ছে কি নিজের ট্রায়াল, আর এই ম্যাথটাই তো ট্রায়ালের উপর। আগের ডিজাইন সব ছিল কি একটা সেপারেট স্পেসিফিক ওয়েতে, এটা তো ট্রায়াল, এটা কিন্তু আরো সহজ। তো এই 90, 80, 70 এভাবে করে করলে হয়ে যাবে আর কি। আচ্ছা, এখন তোমাদেরকে একটা বুদ্ধি দিয়ে দিই। তোমরা যখন সেকশন ডিজাইন করবা, তোমাদের যে চার্ট দেওয়া থাকবে, যেহেতু আমাদের লাস্টে সিস্টেমটা হচ্ছে লাইটেস্ট সেকশন, অর্থাৎ যেটা সবচেয়ে হালকা, তাহলে তোমরা এমন ভাবে ডিজাইন করবা যে এরকম তিন ওয়েটের, এমন ভাবে, হ্যাঁ, যাতে তুমি এমন একটা ছোট একটা দিতে পারো। আবার খুব বেশি হিউজ ডিফারেন্স, যেমন এখানে দেখো একটা 1253, মানে 12 ডেপটা কিন্তু সেম রাখছে, আরেকটা 1265 ডেপটা সেম রাখছে, 53, 65 কাছাকাছি, আরেকটা 1049 একটু 2 ইঞ্চি কমাই দিচ্ছে, ঠিক আছে। মানে এইরকম কাছাকাছি সেকশন নেওয়া ট্রাই করবা। হ্যাঁ, একটা 1 পেজে আর একটা 3 পেজ পরে এরকম সেকশন চুজ করবে না, তাহলে কিন্তু অটোমেটিক্যালি সেটা মানে কখনোই লাইটেস্ট থাকবে না, সেটা আইদার অনেক বেশি বড় হয়ে যাবে, অনেক বেশি ছোট হয়ে যাবে। ঠিক আছে, আমার কথা বোঝা গেছে? 20 করে নিলে তো আরো বেশি হালকা হবে কি নিবা? স্যার। 20 কম করে ট্রায়াল দিলে তো আরো বেশি না না না, হালকা। 20, তোমাকে তো বললাম তো, এখানে তোমাকে ওই স্ট্রেংথ, তোমার যে আমাদের যে ক্যাপাসিটি, সেটার কথা মাথায় রাখতে হবে। তুমি যদি অতিরিক্ত ছোট ধরো, তাহলে তুমি স্ট্রেংথটাকে অনেক বেশি ওভার এস্টিমেট করতেছো, ঠিক আছে। KL/R যদি তুমি ধরো 50, এই 50-এর জন্য তোমার FE আসবে অনেক বড়, তোমার FCR আসবে অনেক বড়, তোমার নমিনাল ক্যাপাসিটি আসবে অনেক বড়। ওই নমিনাল ক্যাপাসিটি ঠেক দেওয়ার জন্য তোমাকে সেকশন দিতে হবে অনেক হাই, এজি হবে বেশি, সেটার ওয়েট হবে বেশি, সাইজ হবে বেশি। কথা বুঝা গেছে? মানে ওভার ডিজাইন হয়ে যাবে। ওভার ডিজাইন মানে তোমার অনেক বেশি বড় একটা ভারী একটা সেকশন ডিজাইন হচ্ছে, যেই সেকশন আসলে এই লোড নেওয়ার জন্য না হলেও হচ্ছে। জি স্যার, তোমার তো স্লেন্ডারনেস রেশিও 113.4 হচ্ছে লিমিট। হ্যাঁ, তোমার তো একদম 10-20 থেকে দিতে বলে না, তুমি এটা হচ্ছে কম রাখলি ইলাস্টিক বাকলিতে, তুমি কেন শুধু শুধু এত বেশি ভারী সেকশন দিবা? এই লিমিটেড স্টেট যদি 200 দেওয়া থাকতো, তখন কি 10 করে কি আমি কমাই কোনটা 200, কোনটা লিমিট স্টেট 200? মানে তো 113.4 দেওয়া ছিল, যদি ওইখানে এটা দেওয়া নাই, এটা তো দেওয়া নাই, এটা আমার সিসি। এই যে স্লাইডটা যে দিছি থিওরিটা যে পড়ো নাই, এই যে আমরা কি করছিলাম, সিসি, এটা তো ফিক্স। এখানে তোমার আমার কোনো কিছু দেওয়ার কিছু নাই। এখানে তোমার যে FY এর যে ভ্যালু দেওয়া থাকবে কোশ্চেনে, সেই FY এর ভ্যালু তুমি বসাবা, বসায় সহ এটা ক্যালকুলেট করলে যে ভ্যালুটা আসবে সেটা আসবে সিসি। তোমাকে অবশ্যই এই সিসির চেয়ে কম একটা ভ্যালু নিতে হবে, এটা দেওয়া থাকবে, এটা তোমাকে ক্যালকুলেট করে ভ্যালু আসবে এবং সেখান থেকে সেটা হচ্ছে কম তোমাকে ভ্যালু নিতে হবে, ঠিক আছে। আর কোনো কোশ্চেন আছে ডিজাইন নিয়ে? যদি কোশ্চেন না থাকে তাহলে হচ্ছে যে কি তোমরা হচ্ছে যে যেহেতু একটা কুইজ দিতে চাচ্ছ, তাহলে
এই আজকে যে পর্যন্ত পড়াইলাম না এই পর্যন্ত, তাহলে কুইজ নিয়ে আমরা নাকি? বলতে পারে স্যার লাস্ট কুইজ যে পর্যন্ত স্যার পড়ছি তারপর না থেকে। না 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 না, ফ্লেক্সারাল না, ফ্লেক্সারাল না, অনলি কম্প্রেশন। কিন্তু আজকের ক্লাস ওকে স্যার, থ্যাংক ইউ স্যার আজকে কি বেশি কি স্যার আজকের ক্লাসে যতটুকু পড়াইছেন এতটুকুর উপরে কুইজ। আজকে ক্লাসে বলতে কম্প্রেশন মেম্বার তো আমরা শুরু করছি লাস্ট ক্লাস থেকে, অফলাইন আমাদের ক্লাস থেকে, এই যে এখান থেকে শুরু করে আজকে যতটুকু শেষ করলাম, ডিজাইন শেষ করলাম, এই পর্যন্ত আছে। স্যার ওটা কি গ্রুপে দিয়ে ডেট দিবেন? হচ্ছে মঙ্গলবার। ওকে স্যার, থ্যাংক ইউ। সোমবার দেন স্যার। না সোমবার তোর সমস্যা সম্ভব না, সোমবার তোমাদের ডিসেকশন ক্লাস। স্যার বলো। কোশ্চেনটা একটু সহজ করেন স্যার, কারণ আগের কুইজের কোশ্চেন গুলো একটু হার্ড ছিল স্যার, যার কারণে অনেকেরই পরীক্ষা খারাপ হয়েছে। আগের কোশ্চেন হার্ড ছিল স্যার এট লিস্ট একটা কোশ্চেন স্যার যদি ভালো করে একটু শুনতেন তাহলে সবাই একটু ভালো করবে স্যার। আগের কোশ্চেন হার্ড কেন ছিল এটা তোমার কেন মনে হলো বলো তো? আমি কি একটা কোশ্চেনও যারা আছে কুইজে পারছো মানে ওরা কি বলতে পারবা, কেউ কি বলতে পারবা যে আমি কোশ্চেন একটু ঘুরাই দিছি? না স্যার, আমি কোশ্চেন কিন্তু Practice ঘুরাই করিনি। দিই। তোমরা করো কি, ইংলিশটা রিডিং পড়ো না, তোমরা আগে কোশ্চেনের দিকে তাকাও, এবার হাইরে কোশ্চেনের তো সাইজ অনেক বড়, আরে ছবি তো স্যার অনেকগুলা দিচ্ছে, আরে এটা কি নাকি কোশ্চেন। আমি লাস্ট কুইজেও আমি যে ডিসেকশনে কার্ড দিছি, প্রথম 10 মিনিট 12 মিনিট আমি দেখছি মানুষ খালি তাকায় আছে, পরে দেখি সবাই লিখতেছে। ঠিক আছে, কারণ ওরা প্রথমে পড়েই না, ওরা ভাবছে আমি এটা পারবোই না, কিন্তু যখন কোশ্চেনটা পড়ছে তারপরে স্যার এটা তো আমি পারি, তারপর দেখি সবাই জমছে লিখতেছে, খাতা দেন না টাইমার সময় আর খাতা দেয় না, বলে স্যার 1 মিনিট। তার কারণ কি? কারণ বিষয়টা হচ্ছে আপনার কোশ্চেনটা অনেক বেসিক ওরিয়েন্টেড হয় স্যার, মানে অ্যাজ ইউজুয়াল যে একদম মানে দেখেই বুঝে ফেলবে এই ম্যাথটা এইভাবে বোঝা যায় না স্যার, একটু ডিপ বেসিক না থাকলে হচ্ছে কোশ্চেন ধরতে পারা একটু টাফ স্যার। আচ্ছা, তুমি হচ্ছে যে আমার যে সাইডের ম্যাথ গুলা এটা যেটা ভালো মতো করো, আর এই যে আমি যে ক্লাস করাইলাম, এই ভিডিও তো আসি, হ্যাঁ, আর হচ্ছে ক্লাসে তো তোমরা তো তোমরা যথেষ্ট ভালো ক্লাস করো, ঠিক আছে, তো এই তোমাদের নোট খাতাটা একটু উল্টায় পাল্টায় দেখবা, ঠিক আছে, কঠিন কিছুই আসবে না, পড়ার মধ্য থেকেই আসবে। মিডিয়া স্যার ওইভাবে প্রশ্ন করেন স্যার, যাতে স্যার সবাই লিখতে পারে। মিডের কোশ্চেনের কাহিনী একটু আমাকে বলো তো, মিডের আছে কি অনেকেই বলছে যে মিড হচ্ছে কোশ্চেন কিরকম হয়েছে?